তো 24 ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এবং আমাদের এই মুহূর্তে আমরা একটি আলোচনা সভার আমরা আয়োজন করেছি জনগণের কথা। এবং আজ এই জনগণের কথায় নিজের বক্তৃতা নিজের যুক্তি রাখতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন মহলের মানুষ। আমরা সবার আগে তাদের আপনাদের থেকে পরিচয় করিয়ে দেব। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমরা বাদিক থেকে পরিচয় করিয়ে দেব, মিস্টার জয় মুখার্জি। তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আপনার বিভিন্ন টিভির পর্দায় এবং বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠানে তাকে দেখতে পারেন। অনেক জায়গায় তিনি একজন সুনামধন্য সঙ্গীত শিল্পী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দীপন দত্ত মহাশয়, কাঁচরাপাড়া কলেজের গভর্নিং বডি মেম্বার সদস্য। তার সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ওয়ার্কিং কার্যকরী সভাপতি হালিশহর টাউনে। আমাদের ডান দিকে উপস্থিত আমাদের মধ্যে শম্ভু চ্যাটার্জি মহাশয়। প্রত্যেকে আপনারা তাকে নিশ্চয়ই চেনেন, খুব নামী একজন মানুষ। কাঁচরাপাড়ার বাম শাসনের বাম আমল থেকে তিনি কিন্তু একজন লড়াকু নেতা হিসেবে কাজ করেছেন, সমাজের মানুষের পাশে থেকেছেন। তিনি এই মুহূর্তে সিআইটিইউ উত্তর 24 পরগনার জেলা কমিটির একজন কার্যকরী সদস্য। উপস্থিত রয়েছেন একজন যুব নেতা বিজেপির, তার নাম হলো অমিত মণ্ডল। তাকে মানুষ আপনারা হীরা বলেই চেনেন। এই মুহূর্তে তিনি এসসি মোর্চা বিজেপি ব্যারাকপুর জেলার এসসি মোর্চার সভাপতি। তার পাশে আসীন রয়েছেন প্রাণেশ্বর মণ্ডল বাবু। প্রাণেশ্বর বাবু হলেন একজন বিশিষ্ট সমাজসেবী, সমাজের বিভিন্ন স্তরে তাকে দেখা যায়। এবং আজ আমাদের মধ্যে তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন তাদের নিজের যুক্তি নিয়ে। এবং আমরা উপস্থিত রয়েছি মানুষের কথা নিয়ে, জনগণের কথা এই অনুষ্ঠানে। প্রথমে আপনারা সবাইকে আমরা স্বাগত জানাই এবং আমরা আমাদের আলোচনা শুরু করবো এই মুহূর্তে। আজকের মূল কয়েকটি বিষয় নিয়ে আমরা আজ এখানে উপস্থিত। আমাদের মূল বিষয় হলো এই করোনা কালে বিভিন্ন রকমের অযুক্তি আমরা একদিকে দেখতে পাচ্ছি, যেখানে এই করোনার সময় মহামারীতে মানুষ না খাওয়ার পরিস্থিতিতে বন্ধ ছিল কলকারখানা। বিগত কয়েক মাস ধরে কলকারখানা, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম সবকিছু বন্ধ। তার মধ্যে আমরা দেখেছিলাম সরকারি প্রত্যেক স্তর থেকে কেন্দ্র সরকার, রাজ্য সরকার হোক, তাদের সহানুভূতি মানুষের প্রতি, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কিন্তু ধীরে ধীরে আমরা মনে করছি করোনার ভয় ভীতি মানুষ থেকে বেরিয়ে আসছে, মানুষ সাহস করে অবশ্যই এগিয়ে আসছেন, কিন্তু তাদেরকে আবার দামিয়ে দেওয়া হচ্ছে। তার বিশেষ কারণ হলো এই করোনার সময় মহামারী থেকে যখন মানুষ বেরোনোর চেষ্টা করছে, তারা আজ এই মূল্যবৃদ্ধির বোঝায় কোথাও না কোথাও চেপে যাচ্ছেন আরেকবার। কিভাবে মানুষ এই সংকট থেকে বেরোবে, সংক্রমণ এবং সংকট দুই দিক থেকে মানুষকে বেরোতে হবে, তাতে এই সমাজের কি ভূমিকা থাকবে, এই সামাজিক মানুষদের কি থাকবে, তাদের মতাদর্শ। আসুন আমরা কথা বলি। আমরা সবার আগে কথা বলবো, একটু আমরা জেনে নেব জয় বাবুর থেকে। এই করোনা কালে বিভিন্ন স্তরে বিভিন্ন ভাবে মানুষের পাশে রাজনৈতিক ভাবে কিংবা সরকারি ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কয়েকটি স্তরে হয়তো আমরা মনে করছি যে তারা সঠিকভাবে সহযোগিতা, সঠিকভাবে তারা সহানুভূতি পাননি। তাদের কি ব্যথা রয়েছে, বর্তমানে তাদের কি পরিস্থিতি? জয় মুখার্জি। হ্যাঁ, এটা সত্যি আমাদের কাছে খুব একটা দুঃখের বিষয়, খুব কষ্টের বিষয় বলা যেতে পারে। আমি একজন সঙ্গীত শিল্পী ঠিকই, কিন্তু আমি আমার কথা নিয়ে বলবো না। আমাদের সঙ্গীত জগতের শিল্পীকলার সাথে যুক্ত যারা রয়েছে, শুধু সিঙ্গার না, সেখানে প্রচুর মিউজিশিয়ান রয়েছে। আচ্ছা, যারা মঞ্চ করে থাকে আমাদের জন্য, মঞ্চ শিল্পীরা রয়েছে, লাইট, সাউন্ড, প্রত্যেকের হয়ে আমি আজকের কথাটা বলবো যে আজকে দীর্ঘ 8 মাস হয়ে গেল, আমাদের কোনো উন্নতি হয়নি। আমরা লকডাউন থেকে যে ঘরে বসে আছি, আজ এখনো পর্যন্ত আমরা ঘরে বসে আছি। অনেক স্তরে আমরা দেখেছিলাম শিল্পীদের পাশে কিন্তু সামাজিকভাবে তারা দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। আমরা শুনেছি প্রায় 2-3 মাস আগে, রাত্রে জুন মাসে আমরা শুনেছিলাম যে থিয়েটার নাকি খুলে গেছে, থিয়েটার খোলার পারমিশন দেওয়া হয়েছিল। তারপরে আপনাদের অবনতি কেন? থিয়েটার খুলে গেছে
এবার একটা বিষয় হচ্ছে কলকাতার দিকে প্রচুর থিয়েটার হল আছে, এরকম অনেক কিছু আছে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মফস্বলের জায়গায় যেমন কল্যাণী, গয়েশপুর বা রানাঘাট, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গায় কটা থিয়েটার হল আছে এরকম একটা অনুষ্ঠানের ডেটে একটা তো অনুষ্ঠান হয় না, তো একটা অনুষ্ঠানের জন্য একটাই হল বুক করবে, তাছাড়া জায়গা কোথায়? কিন্তু মানে আপনাদের তাহলে ওখানে ডিমান্ডটা কি? অবশ্যই আপনাদের ব্যবসা তো আমরা ডিমান্ডটা হচ্ছে যে সবকিছুই তো চালু হয়ে গেছে কম বেশি, ট্রেন চালু হবে, বাস চলছে যেভাবে বাসে আমরা দেখতে পাচ্ছি, আর সব থেকে বড় উদাহরণ হচ্ছে এই যে আজকে অনুষ্ঠানটা হচ্ছে, এটাও তো একটা রুটি রোজগারের জায়গা। এর উপরে মনে হয় অন্য কোনো উদাহরণ দেওয়াটা আমার এটা একদম লাইভ উদাহরণ। তো সেখানে দাঁড়িয়ে আমাদের একটা সিজন চলে, জানো তো, মানে মোটামুটি অক্টোবর মাস থেকে শুরু হয়, 5 মাস কি 6 মাস আমাদের একটা সিজন চলে। এই সময় শিল্পীরা যা অনুষ্ঠান করে, যা কিছু করে, তারপরে আবার 6 মাসের জন্য আমাদের আয় রোজগার বন্ধ হয়ে যায়। তখন বর্ষা, বিভিন্ন রকম পরিস্থিতির জন্য যা কিছু করতে হবে আমাদের এই 5 মাসের মধ্যে, সেই 5 মাসে আমাদের রোজগার দিয়ে বাকি 6 মাস চালাতে হবে, 7 মাস চালাতে হবে, তারপরে কি আবার একটা সিজন চালু হচ্ছে। এবার দেখুন 2019-এ আমরা যে কাজ করেছি সেটা দিয়ে তো আমরা চলছি না। লকডাউনের পরে এই যে পিরিয়ডটা চললো একদম পুরো ফাঁকা, একজন শিল্পীও ঠিক মতো কাজ করতে পারেনি। হচ্ছে কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, কিন্তু সেইভাবে তো খুলেনি। আমরা অনেক আন্দোলন করেছি এই নিয়ে, আমার কাছে এরকম আছেও। এটা আমাদের শিল্পী সংগঠন একটা তৈরি হয়েছিল, বিএসপিজি, আমি তার একজন সাধারণ মেম্বার, এবং তার মধ্যে দেখুন ডিটেলসটা ওর মধ্যে দেওয়া আছে। 26 তারিখ, একটু দেখি 26 তারিখ, 26শে সেপ্টেম্বর একটা আন্দোলন করা হয়েছিল, সেটা হচ্ছে ইন্দ্রনীল মহাশয় ছিলেন সেখানে, আর অরূপ বিশ্বাস ওনার কাছেও একটি আবেদন করা হয়েছিল। তো সেই আবেদনে আমরা যেটা সাড়া পেলাম যে আমাদের বলা হয়েছে যে শিল্পীরা অনুষ্ঠান করতে পারবে, কিন্তু 28শে সেপ্টেম্বর নবান্ন থেকে যে একটা গাইডলাইন বেরিয়েছিল, পুজোর একটা গাইডলাইন বেরিয়েছিল, সেখানে শিল্পীদের নিয়ে কোনো আলোচনা হয়নি। ইভেন যখন আপনাদেরকে পারমিশন দেওয়া হয়েছে যে একটি বিধি নিষেধ মেনে আপনারা পারফরমেন্স করতে পারবেন, তখন সমস্যা কোথায়? সমস্যা প্রশাসন আমাদের প্রোগ্রাম করার কোনো পারমিশন দিচ্ছে না। কিছু সরকারি ভাবে অ্যানাউন্স করার পরও স্থানীয় হচ্ছে না, সেটা পারমিশন দিতে পারছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করেছিলেন 26 তারিখ না 27 তারিখ এরকম একটা টুইট করা হয়েছিল যে শিল্পীদের মোটামুটি একটা বিধি নিষেধ মেনে 50 থেকে 100 জন এরকম একটা বিধি নিষেধ মেনে তারা যাতে অনুষ্ঠানটা করতে পারে। টুইট করার পরেও আমরা সবাই একটা আশার আলো দেখেছিলাম যে দুর্গাপুজো শুরু হয়েছে, এবার আমরা আস্তে আস্তে কম বেশি অনুষ্ঠান করতে পারবো। সেখানে হয়তো যদি আমরা বছর এই 5 মাসে 100টা করি, সেখানে 50টা করবো, তবুও তো কিছুটা তো করলাম। কিন্তু এই টুইটটা করার পরেও যখন 28শে সেপ্টেম্বর যে গাইডলাইনটা বেরিয়েছিল, তাতে আমাদের শিল্পীদের নিয়ে কোনো রকম কোনো আলোচনাই হয়নি। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে স্টেজে বাধা পাচ্ছেন আপনার, প্রোগ্রাম শুরু হবে, প্রশাসন এসে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। আজকের এই 8 মাস আমরা শিল্পীরা যে 1 পয়সা রোজগার নেই, 5 পয়সা আমাদের রোজগার নেই, তাহলে আমরা কোথায় যাবো? সেখানে সেটা আপনাদের মেন সমস্যা। যেটা আমরা এই বিষয়ে কথা বলে দেবো দীপক বাবুর সঙ্গে, যেহেতু তিনি একজন শাসক দলের প্রতিনিধি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। দীপক বাবু, আপনি এই বিষয়টা নিয়ে, যেখানে আপনাদের সরকারের যে ভাবমূর্তি, আপনারা সাংস্কৃতিক মানুষদের এবং বাংলার যে সংস্কৃতি, যে সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতি প্রিয়, আমরা দেখেছিলাম যখন প্রথমবার মুখ্যমন্ত্রী আপনাদের দল যখন জয় হয়েছিল বিধানসভা নির্বাচনে, যখন সরকার ভর্তি আপনারা বহুমত অর্জন করেছিলেন, তখন রবীন্দ্রসঙ্গীত পুরো বাংলা জুড়ে আমরা দেখেছিলাম, গলি গলি মোড়ে মোড়ে মাথায় মাইকিং হয়েছিল। এই সময় আপনাদের রাজ্যে এইভাবে শিল্পীদের ব্যথা কি বলবেন? হ্যালো, আমি ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে ইনি যে বললেন, এনার সাথে সহমত পোষণ করি যে বাংলায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 6টা মাস সঙ্গীত প্রিয় শিল্পীরা তারা মফস্বল, গ্রাম বাংলায় এবং শহরে তারা এই অনুষ্ঠান করে।
আমি দীর্ঘদিন এই অনুষ্ঠানের সাথে আমি যুক্ত ছিলাম, আমিও এগুলো করতাম। কালী পুজোর পরে বহু অনুষ্ঠান করেছি বাগের মোড়ে। তো সুতরাং হাজার হাজার মানুষের এই সমাগমের ভেতরে মানুষকে যে এই দেয়া, আনন্দ দেয়া, সেটা আমরা করতাম। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, একদিকে সরকার দেখছে যে এই শিল্পীগুলো যারা এই কাজগুলো করত, অনুষ্ঠান করত, সঙ্গীত তারা করতো, পরিবেশন করতো, তা দিয়ে তাদের রুটি রুজি আসতো। আরেকদিকে দেখছে সরকার যে সেই সঙ্গীত যেখানে পরিবেশন হবে সেখানে বহু লোকের সমাগম হবে। সরকারের কিন্তু এখন মোটোটা হয়ে দাঁড়িয়েছে এই করোনাকে কিভাবে আটকানো যায় তার জন্য, এবং এদেরকে যাতে শিবির দিয়ে এরা উত্তর যেন তারা না খেয়ে না মারা যায়, তাদের যেন কষ্ট না হয়, সেটাও ভাবনা আছে। সেই ভাবনার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছিল যে 50 জন, আর আমরা সেটাও জানি 50 জন মানুষের কাছে একজন শিল্পী যদি সঙ্গীত পরিবেশন করবে, সেই সঙ্গীত যে পরিবেশন করবে তারও কষ্ট হয় এবং তার আয়টাও কিন্তু হয় না। ধরুন আমি 5000 লোকের সামনে একজন বড় ভালো শিল্পীকে নিয়ে গিয়ে গান বাজালাম, সেখানে অনেকগুলো টাকা আমাদের আসলো এবং সেই টাকা থেকে কিন্তু এই শিল্পীকে আমরা দিলাম। আবার যখন 50 জনকে দিয়ে আমরা কোনো হলের ভিতরে অনুষ্ঠান করব, সেই টিকিটের মূল্যটা হয়ে যাবে এত বেশি যে 50 জন লোক সেখানে আসবে না। সেই জায়গায় একটা রয়েছে, ভাবনা একটা রয়েছে সরকারের, যে সরকার একটা ভাবনা ভেবেছে যাতে এই ধরনের শিল্পীদেরকে, যেমন পুরোহিতদের টাকা দেওয়া হয়েছে, তারপরে অন্যান্য খাতে টাকা দেওয়া হয়েছে, ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়েছে, এই শিল্পীদের যদি সেই রকম ব্যবস্থা, আমার মনে হয় সুবিবেচিত মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি সব কথায় সব জায়গায় বলেন যে আমার বাংলায় যাতে কোনো মানুষ না খেয়ে না মরে, কিন্তু এদের সত্যি কথাই এরা ভিক্ষা করতে পারবে না। না, আমরা এই মুহূর্তে সহমত যে এদের যে কষ্ট, সেই কষ্টটা বাস্তবিক এবং সরকারকে এই মুহূর্তে ভাবা দরকার। নিঃসন্দেহে আমরা একটুখানি কথা বলে দেবো আর সর্ববাবুর সাথে। সেখানে সঙ্গীত শিল্পীদের এবং শিল্পীদের তাদের একটি অভিযোগ, মনের ব্যথা, অবশ্যই ব্যথাই বলবো আমরা, অভিযোগটা পরে আসবে, এবং সেই ব্যথাকে স্বীকার করছেন শাসক দল। কিন্তু তাদের বক্তব্য যেহেতু 50 জন নিয়ে তাদেরকে প্রোগ্রাম করতে হবে, অবশ্যই তাদের কষ্ট হবে, কিন্তু তার মধ্যে দিয়ে সরকারকে ভাবনা চিন্তা করা উচিত। কিন্তু যেই জায়গায় আমরা দেখছি রাজনৈতিক যে কোনো অনুষ্ঠানে হাজার হাজার মানুষ, 5000 মানুষ, কোথাও কোথাও 50,000 মানুষ, এটা আমরা বলছি না, এটা আমরা যেখানে খবর করতে যাই সেখানকার নেতৃত্বরা বলেন যে আজকে আমাদের এখানে 5000 মানুষ উপস্থিত ছিলেন, 2000 মানুষ আমার দল জয়েন করলেন। তো সেখানে ওই ধরনের অনুষ্ঠান হতে পারছে, কিন্তু যেখানে একটা শিল্পীদের রুজি রোজগারের ব্যাপার, তাদের নিয়ে কিন্তু সেইভাবে এই এখনো অব্দি যেহেতু একজন তৃণমূল নেতা, তিনি কিন্তু মানছেন যে তাদের কষ্ট হচ্ছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত থাকবে? নমস্কার। আমি যে বিষয়টা দিয়ে শুরু করব ভেবেছিলাম, সঞ্চালক নিজেই সেই বিষয়টা উল্লেখ করে আলোকপাত করলেন। আমি প্রথমেই বলি, এই করোনা মহামারীকে কেন্দ্র করে সরকারের উচিত রাজনীতি বহির্ভূত কর্মসূচি গ্রহণ করা, নীতি গ্রহণ করা এবং মানুষকে সত্যি সত্যি করোনা মুক্ত করার জন্য যাবতীয় দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। যদি এইটা হয় তাহলে নিশ্চিতভাবে আজকে যারা এই মহামারীর প্রকোপে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের কিছুটা সুরাহা করা যেতে পারে। আজকে ধরুন যেভাবে অপরিকল্পিত লকডাউন, আমি পরিষ্কার বলবো আমাদের রাজ্যে যে লকডাউন ঘোষণা হয়েছে বা লকডাউনকে কেন্দ্র করে যে সমস্ত বিধিবদ্ধ ব্যবস্থা কোথাও বন্ধ করা হয়েছে, কোথাও সংকোচন করা হয়েছে, সেটার মধ্যে কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা বা প্রয়োগ নেই। আজকে শিল্পীদের বলে না, সমস্ত স্তরের গরিব, খেটে খাওয়া, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা আজকে আর্থিকভাবে বিপর্যস্ত, তারা না খেতে পেয়ে তাদের ব্যবহারিক জীবন আজকে পর্যদস্ত হয়েছে। আজকে ধরুন ঠিকই যদি একটা পরিকল্পনা হতো, কারণ রাজ্য তো রাজ্যের মানুষের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ক্ষমতাসীন একদম আইনি সিদ্ধ ব্যবস্থার মধ্যে দিয়ে তারা রাজ্য পরিচালনা করছেন, তাহলে শুধু পুরোহিত ভাতা, ইমাম ভাতা দিয়ে একটা অংশের মানুষকে উৎসাহিত করা যায়, কিন্তু সারা রাজ্যের যারা বিপর্যস্ত মানুষ, তাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, যাতে মানুষ আরো বেশি আক্রান্ত হয়, যাতে মানুষ আরো বেশি বিপর্যস্ত হয়। এই যে আমাদের শিল্পী ভাই বললেন
দেখুন, আমি খুব বড় কথা বলবো না, আমি কাছিয়াপাড়ার যেহেতু রাজনীতির সাথে যুক্ত, এরকম একটা আমরা বহু মানুষকে এই পিরিয়ডে আমরা সাহায্য করেছি, আমরা কোনো দান দিইনি, কারণ সমাজকর্মী হিসাবে আমাদের এই দায়িত্ব থাকে। কাছিয়াপাড়াতে যারা এই শিল্পী আছেন তাদের মধ্যে দেখবেন ওই কাছিয়াপাড়া পৌরসভার উল্টো দিকে দেবব্রত রায়ের পাশে একটা ঘর আছে, যেখানে ওই স্টেজ করা, পারফর্মার করা শিল্পীরা, তারা তাদের একটা সংস্থা আছে। একদিন তারা আমাকে বলল, আপনারা এত মানুষের জন্য সাহায্য দিচ্ছেন, আমরা শিল্পীরাও তো না খেতে পেয়ে মরছি, আমরা লজ্জায় মানুষের সামনে লাইনে দাঁড়াতে পারছি না। তা আমি বললাম, ভাই আমার তো সীমাবদ্ধ ক্ষমতা, আমাদের সীমাবদ্ধ ক্ষমতা, কি করা যায়? আমি বললাম, নিরপেক্ষভাবে তোমরা তালিকা তৈরি করো। ওরা একটা 50 জন লোকের তালিকা করলো, আমরা সংগঠনগতভাবে তাদের কাছে পৌঁছলাম, কিন্তু সেটা তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন, সামান্য কোন সংগঠনের পক্ষে এটাকে লং রান প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া যায় না। তাহলে লং রান প্রসেসের মধ্যে নিতে গেলে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে। আমাদের রাজ্য সরকার কিছু নিশ্চিতভাবে, মানে আমি বলবো আমার ভাষায় যদি বলেন, কিছু চাটুকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মধ্যে দিয়ে মানুষের হয়। এই যে ধরুন ট্রেনটা বন্ধ, বাস চালু হয়েছে, বাসে মানুষ সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স মানছে কি মানছে না, সে নিরপেক্ষ ভাবে তার নজরদারি হচ্ছে না। প্রথম 1 দিন 2 দিন বাস স্ট্যান্ডে কিছু পুলিশ ছিল, তারপর যেরকম খুশি চলছে। কিন্তু ট্রেন যদি না চলে, তাতে শিল্পীদের যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের প্রবলেম। দ্বিতীয় কথা, যে পার্টির মিছিল মিটিং করে লক্ষ লক্ষ লোক জমায়েত করা যায়, হাজার হাজার লোক জমায়েত করা যায়। এই তো গতকালই উত্তর চব্বিশ পরগনা দেখবেন আপনাদের পোর্টালগুলোতে এসেছে, জ্যোতিপ্রিয় মল্লিক, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য, তারা কয়েক হাজার মানুষকে নিয়ে তারা পার্টির মিটিং করছে। তাহলে সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স কি শুধু গরিব মানুষের জন্য? রাজনৈতিক জগৎ কি এর থেকে বাইরে? আমার বক্তব্য হচ্ছে, রাজ্য সরকারকে, রাজ্যের অভ্যন্তরে মানুষকে সুরাহা দেওয়ার জন্য সুপরিকল্পিত নীতির ভিত্তিতে নীতিনিষ্ঠভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবং আমরা যদি রাজ্য সরকার এই দায়িত্ব পালন করে, তাতে যদি আমাদের বিরোধী রাজনৈতিক দল হিসাবে তাদের সাহায্য করা কোনো সুযোগ থাকে, আমি দার্থহীন কণ্ঠে বলতে পারি আমরা সেই কাজে রাজ্য সরকারের সহায়তা করব। যদি রাজ্য সরকার সংকীর্ণতা ছেড়ে, যদি রাজ্য সরকার রেশনের চাল বিধিবদ্ধ ব্যবস্থা যা কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে রাজ্য সরকারকে, তা যদি নির্দিষ্টভাবে গরিব মানুষের কাছে পরিকল্পনা করে, এবং পাড়ায় পাড়ায় শহরে শহরে যদি একটা সর্বদলীয় কমিটি তৈরি করে সকলকে নিয়ে একটা এই মোকাবিলা করার চেষ্টা করে, তাহলেই সর্বস্তরের মানুষের কাছে সুরাহা পৌঁছে দেওয়া যাবে। আদারওয়াইজ এই গিমিক দেখিয়ে কোনো লাভ হবে না। চলুন আমরা কিন্তু কথা বললাম সমবাবুর সঙ্গে, তাদেরও মতামত নিলাম। আপনাদের অমিত মণ্ডল, আপনাদের কি থাকে, আপনারা কি অভিযোগ করবেন না আপনারা কোনো সাজেশন দেবেন? দেখুন, অভিযোগ করার এখানে আমার মনে হয় কোনো ভাষা নেই, কারণ দাদা যেভাবে বলছে তার পরিবারের এখন সমস্যা দেখা দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়, আমি দাদা শুনলাম, আমি আমার নেতৃত্বের সাথে কথা বলবো, এবং আমি এখানে হয়তো কথা দিয়ে যাচ্ছি, দাদার পাশে আমরা পার্টিগত দিক থেকে ভারতীয় জনতা পার্টি দাদার পাশে থাকবে, এবং ব্যক্তিগত হিসাবে আমরা পাশে থাকবো এবং আমরা যোগাযোগ করব। বিষয়টা হলো যে আজকে আমাদের একটা এত বড় মহা উৎসব গেল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম পুজো উদ্বোধন করতে গিয়ে, এবং পুজোর আগে সরকার 50,000 টাকা করে প্রত্যেকটা ক্লাব কমিটিকে দিয়েছে, বেশ ভালো কথা। কিন্তু বিষয়টা হলো যে সেখানে উদ্বোধন করতে গিয়ে প্রায় আপনি ধরেন 1500 লোক নিয়ে উদ্বোধন করছি। আমরা একটা ছোট্ট একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম, আমাদেরও একটা পুজো হয়, সেখানে আমরা ভারতীয় জনতা পার্টি করি করে আমাদের কোনো আমরা অনুদান বা আমরা দান কোনো সহযোগিতা পাই না, আমরা আমাদের নিজেদের। বিষয়টা হলো যে আমরা প্রোগ্রাম করতে চাইলে পুলিশ প্রশাসন পারমিশন দিচ্ছে না। আজকে রাজ্য সরকারের পুলিশ মন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছে যে 50 জনের প্রোগ্রাম হবে, কিন্তু এখানে আমরা বিধি মেনে আমরা প্রোগ্রাম করতে চাইলে পুলিশ প্রশাসন প্রোগ্রাম করতে দিচ্ছে না, বিরোধী দল করি বলে। এবং যারা শাসক দল করে তারা অনুদান পেয়েছে, সবকিছু করেছে, কিন্তু প্রোগ্রাম তারা করার ইচ্ছা মানসিকতা নেই।
তাদের পাশে দাঁড়াবে। রাশির শাসক দল এবং বিরোধী দলের মধ্যে মত পার্থক্য সারা জীবন থেকে এসেছে, আগামী দিনে আমরা আশা করি থাকবে। প্রাণসবাবু কি বলবে? এই যে শিল্পীদের সমস্যা আপনি সমাজ নিয়ে ভাবছেন, তো শিল্পীদের সমস্যা এবং শাসক দলও কিন্তু সহমত শিল্পীদের সমস্যা আছে। বিরোধী দলের মানুষরা বলছেন শাসক দল যদি কোনোরকম প্ল্যানিং করতে চায়, চেষ্টা করে, তাহলে আমরা যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা তাদের সরকারের পাশে থাকবো। যেহেতু শিল্পীরা কিন্তু এই সমাজের একটা দিক বলা যেতে পারে, সমাজের একটা দিশা নির্দেশ তারাও দেয়। এবং এই মুহূর্তে যারা মুখ্য বিপক্ষী দল বাংলায় হয়ে দাঁড়িয়েছে বিজেপি, তারা বলছে যে আমরা কিন্তু সর্বদা তাদের পাশে আছি, কথা দিচ্ছেন যে আগামী দিন তারা দলীয়ভাবে তাদের পাশে থাকবেন। আপনার কি মত? এই যে প্রসঙ্গটা এতদিন বাদে ওঠা, এতদিন বাদে চিন্তা ভাবনা এখন পর্যন্ত হতে পারলো না, শাসক দলের সঠিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারলো না, বিপক্ষী দল তারাও যে রাস্তায় নামলো, অনেক বিষয় নিয়ে তারা রাস্তায় নামে, কিন্তু এই বিষয়ে তারা একবার কোনোরকম নাড়াচাড়া দিলেন না, কি বলবেন? হ্যাঁ, নমস্কার। আমি আজকে এখানে বসেছি সমাজসেবক হিসাবে ঠিকই, কিন্তু আমিও কিছুটা সাংস্কৃতিক কালচারের সাথে যুক্ত। আমি নিজে নাটক ফাটক করি, শ্রুতি নাটক করি, সঞ্চালনা করি, এবং আমি নিজে একজন রিসাইটার। তো সেদিক থেকে তাদের যে সত্যি যে কষ্ট হচ্ছে এটা তো আমাদের মেনে নিতেই হবে। কিন্তু আমি বলবো যে এই করোনা লকডাউনটা ঘোষণা করার পরে শুধুমাত্র তাদেরই রুজি বন্ধ হয়েছে এটা ঠিক নয়। যারা দিন আনে দিন খায় তারা কাজ করতে পারছে না। যারা আমাদের দেখবেন আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই কলকাতামুখী কাজ করে, তো ট্রেন ইত্যাদি বন্ধ হওয়ার ফলে যারা ডেইলি কলকাতায় গিয়ে কাজ করে আসতেন তারা সেই কাজের সুযোগটা পাচ্ছেন না, তো তাদেরও বসে থাকতে হচ্ছে। এবং অনেকের আমি শুনেছি তাদের চাকরিও চলে গেছে না যাওয়ার জন্য। কিন্তু এটা যেটা আমরা দেখেছি বা আমার নিজস্ব মতামত, যে করোনার যে আতঙ্ক বা ত্রাস এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতার নয়, ভারতবর্ষের নয়, এটা সারা পৃথিবী থেকে একটা সাবধানতা নেওয়া হয়েছে। এবং সেখানে দেখতে হবে এটাই যে বেশিরভাগ মানুষের স্বাস্থ্যের স্বার্থ যেটা, সেটা কিভাবে রক্ষা করা যায়। সবটা যদি আমরা মেনেও নিই, এই মুহূর্তে কিছু সংখ্যক কিছু সম্প্রদায়, যিনি শিল্পী সম্প্রদায়টা রয়েছে, সেই মানুষগুলোকে তাদের জন্য কি চিন্তা ভাবনা করা প্রয়োজন আছে সরকারের? হ্যাঁ, সরকারের নিশ্চয়ই প্রয়োজন আছে। এবং আমি জানি সরকার, কাকে বলবেন আপনি? রাজ্য সরকারকে দায়িত্ব দেবেন না কেন্দ্র সরকারকে দায়িত্ব দেবেন? রাজ্য সরকারকে দায়িত্ব দেবেন আপনি না কেন্দ্র সরকারকে দায়িত্ব দেবেন? কাদের দেখা উচিত? উভয় সরকারের দেখা উচিত। তবে আমি যেটা জানি আমাদের রাজ্য সরকার এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। এবং আমি একটা আশার কথা বলবো, যেটা আমি জানি না আমাদের জয়বাবু আমার কোথায় বাড়ি, বীজপুরের মধ্যে কিনা, আমার কিছু কল্যাণী বয়স্ক যাই নদিয়াতে। নদিয়াতে। যাই হোক, আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এরকম একটা নির্দেশ এসেছে, এবং তার জন্য আমাদের বীজপুরে যিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকারী, তারই উদ্যোগে বীজপুরে এরকম একটা সাংস্কৃতিক শিল্পী সংসদ তৈরি হয়েছে। এবং যে শিল্পী সংসদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে এই সমস্ত শিল্পীদের যারা প্রোগ্রাম পাচ্ছে না, ইত্যাদি পাচ্ছে না, বা তারা হঠাৎ কোন রকম অসুস্থতা করলো বা কোনো দুর্ঘটনা, তাদের দেখা আরেকটা কথা, আমার একটা জাস্ট কথা আছে, সেটা হচ্ছে এইমাত্র আপনি যেটা বললেন, সুবোধ অধিকারী একটা রাজনৈতিক দলের কর্মী বা নেতা। মাননীয় মুখ্যমন্ত্রী শিল্পীদের জন্য যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, that should be communicated by DM, SDO or others officials. সুতরাং ওটা উনি রাজনৈতিক দলের কর্মীকে রাজনৈতিক নির্দেশ দিয়েছেন। সুতরাং ওটা সরকারের ব্যবস্থাপনার কোনো ইতিবাচক দিক কিনা আমি জানি না। দুই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শিল্পী বলতে বোঝে ওই টলিউডের নায়ক নায়িকাদের, প্রত্যন্ত গ্রাম প্রত্যন্ত শহর এলাকার মানুষদের শিল্পী হিসাবে গণ্য করে। না, আমি বলছি শুনুন, আমি বলছি আমরা সেদিন যে কজন বিভিন্ন ধরনের ডান্সিং বলুন, আবৃত্তি বলুন, সিঙ্গার ইত্যাদি যারা ছিলাম, তারা যে সবাই আমরা ওখানে যারা ছিল সবাই তৃণমূল কংগ্রেস করেন এমন কোনো কথা নয়। সমর্থক শিল্পীরাও ছিলেন। শিল্পীদের কোনো রং নেই, আমরা শিল্পীদের কোনো রং থেকে মাথা। একদমই ঠিক কথা। আমিও একমত যে
আজকের আপনারা যে যে সাবজেক্ট নিয়ে আসেন, আমরা শিল্পীদের একটাই রং, আমরা হচ্ছে শিল্পী। এনারা ডাকলেও আমাকে সেই মঞ্চ করতে হবে, দাদা ডাকলেও করতে হবে, আপনি ডাকলেও করবেন, এই দাদা ডাকলেও আমাদের করতে হবে। কিন্তু এই যে সহযোগিতা সরকার থেকে যে শিল্পীদের জন্য ভাবছে, আর কবে ভাববে? দেখতে দেখতে তো 8 মাস হয়ে গেল, সরকারি তো চালু শুরু হয়ে গেল। বললেন অক্টোবর মাস থেকে সিজনটা শুরু হয়। হ্যাঁ, আচ্ছা, অক্টোবরে পুজোর সময় কিছু প্রোগ্রাম করা যায় ঠিক আপনি জানেন সেখানে তো আপনি জানেন যারা আজকের 12 বছর 14 বছর কি 20 বছর ধরে যারা এই প্রফেশনের সাথে যুক্ত, বেশ কিছু মিউজিশিয়ান আছে, তারা ইনস্ট্রুমেন্ট বিক্রি করে দিয়েছে শুধুমাত্র সংসার চালানোর জন্য। বেশ কিছু সাউন্ডম্যান আছে যারা 10 লাখ 15 লাখ টাকা সাউন্ড কিনে যারা ফাংশনে আমাদের স্টেজে সাউন্ড দেয়, তারা ইনস্ট্রুমেন্ট বিক্রি করে দিচ্ছে শুধুমাত্র সংসার চালানোর জন্য। এবং বেশ কিছু মিউজিশিয়ান সিঙ্গার আছে যারা সুইসাইড করতে বাধ্য হয়েছে, তারা সংসার চালাতে পারছে না বলে। অবশ্যই এটা এই ধরনের অনেক নজির আছে। উনি যেটা বলেন উনি এই নজিরটি শুধু শিল্পী মহলে নয়, শিল্পী মহলে অবশ্যই আছে। আমরা বেশ কিছু শিল্পীদের রাস্তায় আমরা দেখেছি, অনেক বড় বড় ব্যবসায়ী আমাদের পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে গানের ব্যবসায়ী আমরা দেখেছি। কিন্তু আবার এটাও দেখুন, আপনারাই সভা করছেন, সেখানে কিন্তু শিল্পীদেরই মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে আগে অনুষ্ঠান করাচ্ছেন, 5,000 10,000 লোক জমা হচ্ছে 2 ঘন্টা অনুষ্ঠান করার পরে, তারপরে আপনারা সভা করছেন। সেখানে কিন্তু একটা শিল্পীদের সম্মান দেওয়া ঠিক আছে, উচিত। আমরা একটুখানি নেক্সট প্রসঙ্গে যাব, যে এখানে কথা হলো যে বলেন যে শুধু শিল্পীরাই নিজেদের যন্ত্র বিক্রি করছে, ইয়ে করছে তা নয়। ঠিক আছে, দারিদ্র্যের মুখে করে যে যে পেশায় আছে তার প্রিয় যন্ত্রটি সেও বিক্রি করতে বাধ্য হচ্ছে। এটা কিন্তু বাস্তব। এটা একটি পুরো বিশ্বজুড়ে যেই আর একটা এবং এর জন্য কোথাও কোন দেশ তৈরি ছিল না আগে থেকে, যে ধরনের একটি অতিমারি আসতে চলেছে, সেখান থেকে তার থেকে লড়াইতে না ছিল কোনো দিশা নির্দেশ, না ছিল কোনো কৌশল। এখানে না ছিল আমাদের কাছে। এখানে অবজেকশন আছে। ভারতবর্ষের এই অ্যালার্টটা প্রথম কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টের ভেতরে, বিরোধী রাজনৈতিক দলেরা উত্থাপন করেছিল ফেব্রুয়ারি মাসে। এবং সেই দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে ভারতবর্ষের যত ভোট আছে এবং প্রবাসী ভোট আছে সেই ভোটকে এক জায়গায় করার জন্য 1000 কোটি টাকা খরচ করে গুজরাটে তাকে নিয়ে এলো। এবং ট্রাম্প যখন আসবেন, সে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনতান্ত্রিক দেশের একজন প্রধান। তিনি যখন আসেন তার 1-1.5 মাস আগের থেকে তার দেশের লোকেরা আনাগোনা করেন। আপনারা দেখবেন ভারতবর্ষে কিন্তু এই করোনার যে অতিমারিটা চীনে এবং আমেরিকা থেকে যখন হলো, ঠিক তার অনেক পরে ফেব্রুয়ারি শেষ মার্চ থেকে শুরু হলো। ফেব্রুয়ারিতে এখানে এলেন প্রায় হাজার হাজার আমেরিকান সাহেবরা, তারা এখানে এলেন, দিল্লি এলেন, গুজরাট এলেন, সব জায়গায় এলেন, ঘুরলেন ফিরলেন, জয়পুর গেলেন, তাজমহল দেখলেন, সব কিছু করে টরে গেলেন। তারপরে কিন্তু আমাদের ভারতবর্ষে এই মহামারীটা প্রকাশ পায়। আমি এই জায়গাটায় যাচ্ছি যে আমরা ভারতীয়রা যদি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা এটাকে ঠেকাতে পারতাম, এবং এই ট্রাম্পকে তখনকার সময় বারবার করে ভারতবর্ষের পার্লামেন্টে বলা হয়েছে এই সময় কিন্তু তাদেরকে ভারতবর্ষের ভিতর প্রবেশ করতে দেওয়া ঠিক হবে না, আপনার কষান নিন, সাবধান হন। কিন্তু তখনকার এখনকার যিনি প্রধানমন্ত্রী, তিনি সেটা শুনলেন না এবং এই মহামারীটাকে ডেকে নিয়ে গেলেন। আপনারা দেখবেন প্রথম অবস্থাতে কলকাতায় যে আমরা করোনায় অ্যাটাক হয়েছে তার কানেকশনগুলোকে তেহট্টতে দেখা গেল অস্ট্রেলিয়ান এক সাহেব এসেছিলেন, কলকাতায় দেখা গেল কোন এক বিয়ে বাড়িতে আমেরিকান এক সাহেব এসেছিলেন। আমরা দেখেছি এই ধরনের আমরা দেখেছি একজন আধিকারিকের পরিবার লোকেরা ওইভাবে এসেছিলেন। এইটা আমরা এখন এটাকে 20 টাকা আপডাউন 40 টাকা, আজকে আপনার 100 টাকা। তার এখানে সরকার কিছু করেনি। এটা বাস বললো আমাদের মিনিমাম 2 কিলোমিটার যেতে গেলে 25 টাকা দিতে হবে, কারণ আপনারা সংখ্যা বেঁধে দিচ্ছেন, 32 জনের বেশি আপনারা প্যাসেঞ্জার তুলতে দেবেন না, তাহলে আমরা বাস চালাতে পারবো না। বাস চালাবার জন্য পাবলিক বলছে, সরকার দায়বদ্ধ।
এবং বাস মালিকদেরও কিন্তু সরকার দেখতে হবে, তাদের তার প্রতি তাদের দায়বদ্ধ, সেই জায়গায় একটা সমঝোতা করে ভাড়াটাকে বৃদ্ধি করা। এখন এটা যিনি আপনি যেটা বলছেন, যে আমরা নিজেরাও দেখছি যে প্রথম অবস্থায় যা বলা হয়েছিল, বাসে কিন্তু এখন লোকটা বেশি যাচ্ছে। আমার যেহেতু আমাদের এখানে বাসের টাইম অফিসটা রয়েছে, আমি ওদেরকে জিজ্ঞাসা করি, তোমরা যে বাস চালাচ্ছ প্রত্যেকদিন কোনো রিপোর্ট পাচ্ছ করোনা এফেক্টেড হচ্ছে কিনা? বলে দাদা এখনো পর্যন্ত আমরা সেই ধরনের কোনো খবর টবর পাইনি। আমার ভালো, যদি না হয়ে থাকে যেভাবে যাচ্ছে, আমাদের শম্ভুবাবু যা বললেন, বাসে কিন্তু লোক এখন বেশি যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে আমরা খবর পাইনি। তা আমরা চাই যাতে এই সংক্রামক ব্যাধিটা আর শ্রীবৃদ্ধি না হয়, মানুষ যেন রিলিফ পায় এই জায়গা থেকে। তাহলে এখানে কি মনে করছে বাবু, যে প্রশাসনকে কি একটু এগিয়ে আসতে হবে? এই যে প্রথম আমাদের দুটো প্রশ্ন থাকবে। একে এইভাবে ভিড়, যেখানে আমরা সমস্ত জায়গায় বিধি নিষেধ মেনে আমরা আমাদের কাজ করতে হচ্ছে, সেখানে একটা কমিউনিকেশন, সেকেন্ড লাইফলাইন, ফার্স্ট লাইফলাইন আমাদের এই মুহূর্তে ট্রেন, সেকেন্ড লাইফলাইন হলো বাস, এবং সেই বাসে যেভাবে ভিড় করা হচ্ছে, এতে মনে করছেন কি যে বাস আরো বেশি সংখ্যা 100% বাস চালাতে হবে? সত্যি কথা বলতে কি, আমাদের রাজ্য সরকারের একটা পরিসংখ্যান দিই, আমাদের রাজ্য সরকারের সারা পশ্চিমবঙ্গে বাস চলে 4,500। হারাবাড়ি দেখুন, আমরা কোথাও কোথাও থেকে লড়াই করতে হবে আমাদেরকে। এই বাসের মানুষের এখন সমস্যা, রোজগার নেই, আয় নেই, যত জহাদ করার পরিস্থিতির মধ্যে দিয়ে বাস চালু করতে হলো, বাধ্য হতে হলো যে বাস চালু করতে হবে, অল্প সংখ্যক হলে চালু করতে হবে। তাতে কোথাও কি প্রেসার কমেছে? তাতে বিধি নিষেধ কি মানা যাচ্ছে? তার জন্য প্রশাসনের কোনো ব্যবস্থা নিল? এবং সর্বশেষ আমরা যদি বলি, এই বাস ভাড়া যেভাবে বেড়ে গেল, 7 টাকার ভাড়া আজকে 25 টাকা। মানুষের কি স্যালারি বেড়েছে? যার স্যালারি 5,000 টাকা ছিল, কোথাও যদি 5,000 করে সেখানে আছে, তার মালিক বলছে ভাই আমি তোমাকে 3,000 দিতে পারবো, তোমাকে এর মধ্যে সংসার চালাতে হবে। কেউ যদি 20,000 পেত, তার মালিক বলছে ভাই তোমাকে 15,000 দিতে পারবো, তোমাকে হারাবাড়ি দেখুন, আমরা কোথাও কোথাও থেকে লড়াই করতে হবে আমাদেরকে। এই বাসের মানুষের এখন সমস্যা, রোজগার নেই, আয় নেই, যত জহাদ করার পরিস্থিতির মধ্যে দিয়ে বাস চালু করতে হলো, বাধ্য হতে হলো যে বাস চালু করতে হবে, অল্প সংখ্যক হলে চালু করতে হবে। তাতে কোথাও কি প্রেসার কমেছে? তাতে বিধি নিষেধ কি মানা যাচ্ছে? তার জন্য প্রশাসনের কোনো ব্যবস্থা নিল? এবং সর্বশেষ আমরা যদি বলি, এই বাস ভাড়া যেভাবে বেড়ে গেল, 7 টাকার ভাড়া আজকে 25 টাকা। মানুষের কি স্যালারি বেড়েছে? যার স্যালারি 5,000 টাকা ছিল, কোথাও যদি 5,000 করে সেখানে আছে, তার মালিক বলছে ভাই আমি তোমাকে 3,000 দিতে পারবো, তোমাকে এর মধ্যে সংসার চালাতে হবে। কেউ যদি 20,000 পেত, তার মালিক বলছে ভাই তোমাকে 15,000 দিতে পারবো, তোমাকে মাসে 15,000 টাকা করে সাবসিডি দেবে মাসে। একটা বাসের যে প্রিমিয়াম দিতে হয়, যে ট্যাক্স দিতে হয়, যদি সরকার মনে করতো সেই ট্যাক্স মুকুব করবে, কর্মচারীদের সাবসিডি বেতন তারা দেবে এবং উপযুক্ত সাবসিডি দেবে, তাহলে বাস নিয়ন্ত্রিত সংখ্যা নিয়ে চালাতে পারতো। কিন্তু তা না করে যেভাবে ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে, যেভাবে উৎসব হচ্ছে, যেভাবে নাটক হচ্ছে, তাতে যে অর্থ ব্যয় হচ্ছে, যেভাবে ইমাম ভাতা হচ্ছে, পুরোহিত ভাতা হচ্ছে, আসল ইনফ্রাস্ট্রাকচারের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। ট্রেন বন্ধ, আপনি ভাবতে পারেন ট্রেনের উপর কত মানুষের জীবিকা আছে? ট্রেনটা কে চালাবে? আরে বাবা, রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। ট্রেন তো রাজ্য সরকার না, ট্রেন নরেন্দ্র মোদী এসে চালাবে না, ট্রেন চালাতে হবে রাজ্য সরকারকে। ইস্টার্ন রেলওয়ে এই 7 দিন হলো রাজ্য তারা মিটিং করেছে, কিছু ভাবে আজকে ট্রেনের চালানোর মধ্যে দিয়ে যেমন অসংগঠিত শ্রমিকরা বিভিন্ন জায়গায় যাবে, হাজার হাজার ঘন্টা তারা প্রতিদিন প্রতিনিয়ত তাদের জীবিকা নির্বাহের সুযোগ পাবে। আজকে রাজ্য সরকার ট্রেন চালানোর জন্য নিয়মটা কি আমরা জেনে নিই। ট্রেন চালাতে হলে কি সিস্টেম? ট্রেন চালাবার ক্ষেত্রে ভারতবর্ষের রেল তার পারমিশনটা সবচেয়ে আগে। তো ভারত সরকার ট্রেন চালাবার ব্যাপারে প্রক্রিয়াটা ভারতবর্ষের রেলমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখন নিলেন? সে তো করোনা আজকে 8 মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর চলে গেল। অক্টোবরে তিনি বললেন যে ভারতবর্ষে এখন ট্রেনটা চালাবার মতন জায়গা এখনো আসেনি। যখন অক্টোবরের 15 থেকে 20 তারিখ তখন বললেন এখন ট্রেনটা চালানো যেতে পারে। কি বলবেন আপনি? অমিত মন্ডল কি বলবেন এই বিষয়ে? আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলা সরকার ভাবে যদি ট্রেন এই মুহূর্তে চলে তাহলে লাভ হবে শুধুমাত্র আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের। এইটা ভেবে তারা
বাংলায় বাস চালাচ্ছে, বাসে এত পরিমাণ মানুষ হচ্ছে, তাতে আরো আমাদের রোগ সংক্রমণ ছড়ানোর মতো মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে কি ট্রেন বিষয় হলো ট্রেন বন্ধ করেছিল রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে, তারপরে ট্রেন বন্ধ ছিল। কে বলেছে? ভারতবর্ষে কে বলেছে রেল বন্ধ করার দায়িত্ব রাজ্য সরকারের আছে? আচ্ছা আপনি এটা জেনে নিন। আমরা সম্পর্কে যাচ্ছি, আপনি জেনে নিন। আপনি একটু অভিজ্ঞতা রাখেন, যেহেতু আপনি শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। বিষয়টা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তার দপ্তর হচ্ছে রেল দপ্তর, ঠিক, কিন্তু করোনা কালে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্রেন বন্ধ করেছে মানুষের স্বার্থে, উপায় ছিল না, যেভাবে মহামারীর প্রকোপ বাড়ছিল। পরবর্তীকালে নিশ্চিতভাবে রেলওয়ে বোর্ড তারা বারবার বলেছে স্ব রাজ্যে সরকারকে দায়িত্ব নিতে হবে, ট্রেন চালানোর ব্যাপারে তাদের গ্রিন সিগন্যাল লাগবে। ধরুন মহারাষ্ট্রে ট্রেন চালু হয়েছে, গুজরাটে ট্রেন চালু হয়েছে, দিল্লিতে লোকাল ট্রেন চালু হয়েছে, মেট্রো চালু হয়েছে। আমাদের রাজ্যে ট্রেন চালানোর ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের সদর্থক ভূমিকা নেওয়ার ক্ষেত্রে যে গড়িমসি, সেই গড়িমসির জন্য ট্রেন চালানোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে ট্রেন চালালে সব মানুষের উপকার, কারণ ভারতবর্ষের 85% মানুষ তাদের অ্যাক্টিভিটিস নির্ভর করে ভারতীয় রেলের উপরে, আর 15% মানুষ তারা অন্যান্য ট্রান্সপোর্টকে ব্যবহার করে তারা যাতায়াত করে। আজকে ট্রেনের সাথে হকার যুক্ত, হাজার হাজার হকার, তাদের প্রতিনিয়ত সংসার চালানোর একটা অন্যতম দায়। যারা রাজমিস্ত্রির কাজ করে, যারা ছুতরের কাজ করে, অসংগঠিত পেশার শ্রমিক, আরো যারা কাজ করে, বিভিন্ন প্রান্তে হোটেলে কাজ করে, বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করে, তারা রেলের মধ্যে দিয়ে তাদের কর্মসংস্থানে যায়। আর ভাড়ার ব্যাপারটা বললেন ট্রেনে, বাসে একটা স্টেট গভর্নমেন্টের বাস থানার মোড় থেকে ছাড়ে, ধর্মতলা যাচ্ছে 65 টাকা ভাড়া, আর 85 নম্বর বাস যাদের ভাড়া ছিল বারাকপুর 25 টাকা, তারা নিচ্ছে 35 টাকা। আমার প্রশ্ন হচ্ছে সরকার সাবসিডি দেওয়ার ক্ষেত্রে যদি উপযুক্ত ভূমিকা পালন করতো, মানুষ বিরোধিতা করতো এই প্রাইভেট মালিকদের অতিরিক্ত ভাড়া নেওয়ার ক্ষেত্রে, কিন্তু তারা দেখছে আমাকেও পৌঁছতে হবে, বাসের স্বার্থ রক্ষা করতে হবে। না, এই বাস চলার দায়িত্ব নিতে হবে। একটা কথা বলছি, এই বাস চলার ক্ষেত্রেও আমাদের কাঁচরাপাড়া থেকে আমি ধন্যবাদ জানাই বিরোধী রাজনৈতিক দলগুলোকে, যারা আওয়াজ তুলেছিল যে কাঁচরাপাড়া থেকে আমাদের ধর্মতলা পর্যন্ত বাস দিতে হবে। সে আমাদের বিজেপির যিনি বিধায়ক আছে বীজপুর বিধানসভা কেন্দ্রের সুব্রান্ত রায়, তিনিও আমাদের হয়ে আমাদের সাধারণ বীজপুর, তখন তিনি কি বলেছিলেন? হ্যাঁ, যখন তিনি অ্যাপ্লাই করেছিলেন তখন তিনি কোথায় ছিলেন? সে যেখানে থাকুক না কেন, কিন্তু করোনা মহামারী কালেও তিনি অ্যাপ্লাই করেছিল যে এখান থেকে আমাদের বীজপুর যারা বাসী আছে তাদের যেন উপকৃত হয় একটা বাস। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি বিরোধী রাজনৈতিক দল, কিন্তু তৃণমূল কংগ্রেস বা শাসক দল কিন্তু এটা নিয়ে কখনো ভাবনা চিন্তা করেনি। যে কে বলেছে? আপনার থেকে বয়স অনেক কম, কিন্তু আমি যতদিন ধরে ভারতীয় জনতা পার্টি করি, আমি যে কোনো রাজনৈতিক দল করি, আমি নিষ্ঠার সাথে যতদিন ধরে করি, আমি সেই অভিজ্ঞতায় বলছি। আপনাকে আমি অনিষ্ঠার কথা বলছি না, আপনি নিষ্ঠা সহকারেই করছেন, সব ঠিক আছে। আপনি বীজপুরের ব্যাপারটায়, বাসের ব্যাপারে কতটুকু জানেন? আমি যতটুকু জানলাম আমি ততটুকুই তো আপনাকে বললাম। আচ্ছা, আপনি যদি একটু বুঝে বলতে পারেন। ব্যাপারটা হচ্ছে বাস চালাবার ক্ষেত্রে তখন পশ্চিমবঙ্গ সরকার যখন, এটা সত্যি কথাই সন্ধ্যবাবু যেটা বলেছেন যে একটা সাবসিডি দেওয়া হচ্ছে সরকার থেকে 15,000 টাকা, এবং এটা সত্যি কথাই যে 15,000 টাকা দিয়ে আমরা জানি বছরে মনে হয় দুবার কি তিনবার তাদেরকে ইন্স্যুরেন্স এইগুলো দিতে হয়, এবং তারপরে তাদের সমস্ত কিছু রয়েছে, এবং সেই জায়গায় সরকার তার স্বার্থের ভেতরে 15,000 টাকা করে দেওয়া হলো। দেওয়ার পরে তারপরে বলা হলো যে এতগুলো, তখন কিন্তু বাস যখন চালু হয় তখন আরো মারাত্মক অবস্থা ছিল সারা ভারতবর্ষে। দীপন, জাস্ট 1 মিনিট বলি, এই যে 15,000 টাকা না, সারা পশ্চিমবঙ্গে 6,000 বাসকে দেওয়া হবে বলে সরকারের সিদ্ধান্ত ছিল। বাস চলে কিছু না হলো 40,000, এই বিষয়টা মাথায় রেখে। না না, সেটা তো সত্যি কথা। 40,000 রেজিস্টার্ড বাস, পথে নামে কতগুলো? আমি তার প্রতি সহানুভূতি যে না না, যেটা কথা হচ্ছে এটা করোনার আগে, ও যেটা বললো করোনার আগে কিন্তু 40,000 হোক 35,000 হোক বাস ছিল, সেই বাস কতগুলো পথে নামতো? 85 নম্বর সাবসিডি পেত না, শুধু কলকাতা কেন্দ্রিক এবং গ্রেটার কলকাতা কেন্দ্রিক 6,000 বাসকে নির্দিষ্ট করা হয়েছে। এবার 15,000 আমার ব্যারাকপুরে কতগুলো বাস ছিল, এখন চলছে কত? মহামারীর আগে বাস এমনিতে অনেক বসে গেছে,
বসে যাওয়ার পরে তারা পোষাতে পারছে না। যেভাবে কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রোজাত পণ্যের উপরে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধি জিএসটি সব কিছুতে করেছে। পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাস, এতে জিএসটি নেই। এবং বিশ্ববাজারে যখন 2014 সালের আগে ডক্টর মনমোহন সিং এর সরকার যখন ছিল 148 পার ব্যারেল, তখন হচ্ছে $71 পেট্রোলের দাম। এখন বিশ্ববাজারে 51 থেকে $56 পার ব্যারেল, এখন হচ্ছে 82 থেকে 84 টাকা পেট্রোলের দাম। ও জায়গায় কম্প্রোমাইজ করবে না সরকার। ঘরে বসে আয় করবে, হামকো করনা হয়, খাল বাজানা হয়, কাঁচা বাজানা হয়, বাঙালি বাজানা হয়, পেট্রোলের দাম হয়। প্রত্যেকটা ভারতবর্ষের রাজ্যের থেকে সবচেয়ে বেশি বাংলায়। বাংলার মুখ্যমন্ত্রী সাবসিডিটা ছাড়ুন না তাহলে। কোথায় এই বাংলা সাবসিডিটা ছাড়ুন আরে না তাহলে। প্রাপ্যতা, সরকারের প্রাপ্য। মহারাষ্ট্র ছেড়ে দিয়েছে, মহারাষ্ট্র ছেড়ে দিয়েছে, ওখানকার মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়েছে। আপনার বাংলার মুখ্যমন্ত্রী বলুন না যে বাংলার জন্য অতীতে আমি আচ্ছা, ধরনের জন্যই বলি, 1 মিনিট একটা কথা, সেটা হচ্ছে আমাদের প্রয়াত মাননীয় পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী যখন ছিলেন, জ্যোতির্ময় ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন একটা ইতিহাস রচনা হয়েছিল। পশ্চিমবঙ্গে বাস ভাড়া বৃদ্ধি যখন হলো, মুখ্যমন্ত্রীর কাছে পরিবহন মন্ত্রী আবেদন করলেন যে পেট্রোলের যে সাবসিডি আমরা পাই লিটার প্রতি 1 টাকা যেন রাজ্য সরকার তার শেষের ওপর থেকে টাকা প্রত্যাহার করেন। এই ইনস্ট্যান্স তারপরে আর পশ্চিমবঙ্গ কেন না না, এরপরে হয়েছে, হয়নি, এরপরে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে, হয়নি, কমিয়েছে। এটা সঠিক তথ্য নয়। আচ্ছা, আমরা যদি এই তথ্য যদি এখন রাখি, প্রথম প্রশ্ন হলো যে রেল কেন্দ্র সরকার, রাজ্য সরকার কে খুলবে? কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যখন রাজ্য সরকার আবেদন করেছে কেন্দ্র সরকারকে, কেন্দ্র সরকার রাজি হয়েছে। এই মুহূর্তে আগামী বুধবার থেকে 181 জোড়া ট্রেন, লোকাল ট্রেন বাংলায় 200 হয়েছে, এটা 200। আচ্ছা, এখন 200 হয়েছে। তো এখন ধরো 200 জোড়া 400 খানা ট্রেন বাংলা জুড়ে এই মুহূর্তে চলবে। তো এই অল্প সংখ্যক ট্রেন, অল্প সংখ্যক বাস চালিয়ে কি আমরা করোনা থেকে লড়াই করতে পারবো? এটা এক্সপেরিমেন্ট হচ্ছে, এটা ধাপে 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 করা হবে। প্রশাসনকে সজাগ থাকতে হবে। আস্তে আস্তে দেখতে হবে যে এটাতে করোনার সংক্রমণটা বাড়ছে। পশ্চিমবাংলা আমার প্রশ্ন কি, ওইখানে পুলিশ কত, রাজনৈতিক দলের কর্মী কত, সে অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, যেই হোক, অনেক পুলিশ তো- সিপিএম, কংগ্রেস, তৃণমূল, যাই তার, অনেক তারা পুলিশ তো সবাই মিলে কিন্তু গার্ড দিতে পারছে না। অনেক পুলিশ তো আপনার রাজনৈতিক দলের নেতাদের সুরক্ষাতে আমরা লাগে, করছি তো। পুলিশ তৈরি কমে গেছে। দেখুন, এটা হচ্ছে গভর্নমেন্টের পলিসি, তাদের লাইফ পুলিশের তো প্রায় 1,10,000 পদ খালি আছে আমরা পশ্চিমবঙ্গে। কথা হলো যে সে নিয়োগ তো হচ্ছে না। পুলিশের সংখ্যা পুলিশ তো কম, কম হবেই, কিন্তু পুলিশের নিয়োগ হচ্ছে না কেন? সব কিছুই বলেন সেটি হয় না। নিয়োগ করে শুধু মনে করছেন কি যে এই যে সুরক্ষা ব্যবস্থা বাংলার রাজ্য সুরক্ষা ব্যবস্থা সেটাকে সমাধান করা যেতে পারে? 3,334 জন সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তাদের নোটিশ হয়ে গেছে। আমার মনে হয় তারা জয়েনও করে গেছে। এবং আমাদের যে মূল প্রশ্ন ছিল এখানে যে আপনি বলছেন এক্সপেরিমেন্ট হচ্ছে, এক্সপেরিমেন্টটাকে ঠিক সেই বাসের মতন হবে কি যে বাস অল্প বাস চলবে, প্রথম বিধি নিষেধ থাকবে, প্রথম 2-4 দিন মানা হবে, তারপর প্রশাসন গায়ে, কন্ট্রোল করবে প্রশাসন গায়ে। রেলের দুটো উইংস, রেলের একটা হচ্ছে রেলের সিকিউরিটির জন্য আরপিএফ, আর রাজ্যের জন্য স্টেশনের বাইরে হচ্ছে জিআরপি। এবং শেষের ক্ষেত্রে যে স্টেশনের উপর দিয়ে যাবে সেই পুলিশ স্টেশনের পুলিশ। এবার ব্যাপারটা হচ্ছে রেল স্টেশনের ভিতরে যদি আমার কাঁচাপাড়ার পুলিশ ঢুকে যায়, তাহলে রেল বোর্ড সেটা মানবে তো? এবার প্রশ্ন এখানে উঠে আসছে, এবার- যদি এই ধরনের প্রশ্ন হয় হ্যাঁ। তখন আবার আপনারা বিজেপিকে দোষ দেবেন, বিজেপি তৃণমূলকে দোষ দেবে, মানুষের সমস্যা হবে। আমরা সেই এত সংকীর্ণ রাজনীতি আমরা করি না। যখন দেখা আজকে শম্ভুবাবু বললেন, শম্ভুবাবু যখন বললেন যে শুধুমাত্র জ্যোতির্ময় মল্লিক তিনি সভা করছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য তারা মিটিং করছেন, অমিত শাহ করছেন, অমিত শাহ করছেন, অমিত শাহ, দিলীপ ঘোষাল করছেন, দিলীপ ঘোষাল, মুকুল রায়, আমি তারা কি কমিটি করছেন? ইন্টারাপ্ট করবো। রাজনৈতিক সভা মানে শাসক বিরোধী সবাই করছে, এটা শুধুমাত্র শাসকদের দোষ দিলে হবে না। আর যেটা রেলের যেটা আপনি কথা বলছিলেন, রেল যদি কেন্দ্র চালাতে চায়,
রাজ্য সেখানে না করবে কি করে? চালাবে, হ্যাঁ, রেল চালাবে না কেন্দ্রই। হ্যাঁ, কেন্দ্র চালাবে। কেন্দ্র যদি চালাতে চায় তাহলে সেখানে রাজ্য কিছু রাখতে হবে। বামপন্থীরা মিটিং করবে, তারপর জেলে স্থান হচ্ছে, বিমান বোসকে অ্যারেস্ট করছে, সুপ্রিম কোর্টকে অ্যারেস্ট করছে, মিটিং এর পারমিশনই দিচ্ছে না। পাতাল রেল 10টা হলে একটা কখনো হয় আমাদের মিটিং, করতেই দিচ্ছে না তো মিটিং। উনি বলছে পুলিশ যে যে স্টেশনের উপর দিয়ে যাবে সেখানে, কিন্তু বাংলায় একটা জিনিস দেখা গেল যে যখন সিএ প্রচার নিয়ে যখন মুর্শিদাবাদ, আমাদের বহরমপুর, যখন আমাদের স্টেশনগুলো যেভাবে লুঙ্গি বাহিনী যেভাবে ভেঙে দিল, ভাই ওটা তখন বলো না। বাংলার পুলিশ শোনো, গিয়ে ভাই আমি একটা কথা বলছি, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, আমি তুমি করে বলছি, তুমি আমার বয়সে আমার থেকে অনেক অনেক ছোট। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তোমাদের রাজনৈতিক চরিত্র দলটা বিহারের 3টে ফেজে ভোট হলো, 2টো ফেজে একবারও সিএ এলো না, এনআরসি এলো না। 3rd ফেজে যেখানে মুসলিম কমিউনিটি এত বেশি, সেখানে হিন্দুদেরকে টিকিট তোলার জন্য সেখানে গিয়ে বলছে যে এই নির্বাচনে জেতার পরে কিন্তু সিএ এনআরসি লাগু হবে। এই যে রাজনৈতিক দলের একটা চরিত্র, আমি কোনো রাজনৈতিক দলকে ছোট করি না। ভারতবর্ষে দেখেছি ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে এই ভারতীয় জনতা পার্টি মাত্র 2টো সিট পেয়েছিল। আমি একটা কথা বলছি, আপনার কথা অনুযায়ী বলছি, আমরা না, এই বললো সিএ এবং এনআরসি বললো। না না, এটা এই মুহূর্তে আমাদের টপিক নয়। আপনি বলেন আমাদের টপিক, আমাদের টপিক, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কেন ইমাম ভাতা পুরোহিত ভাতা দিচ্ছে? না, আমাদের টপিক, আমাদের টপিক। আপনারা তো আরে রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ। তো আপনারা তো একটা সম্প্রদায়, প্রথম হচ্ছে মুখ থেকে আপনাদের উচ্চারণ বন্ধ করতে হবে, ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র করবো আর রামের মন্দির করে ভারতবর্ষকে চালাবো। আমি একটা হিন্দু চাই, আমি তো হিন্দুর প্রচার করবোই। আমি তো মমতা এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে আমাদের বিষয় না, এটা আমাদের এই মুহূর্তে বিষয় না, এটা আমাদের বিষয় না। বিষয়ের বাইরে উচ্চারণ হবে রাজনৈতিক দল তাদের এটা বিজেপির একটা স্ট্র্যাটেজি, তারা নিজের স্ট্র্যাটেজি চলুক। আমাদের এই মুহূর্তে কিন্তু এটা কোনো প্রশ্ন এই এজেন্ডা এখানে আমাদের এজেন্ডা এই মুহূর্তে শুধুমাত্র হলো যে করোনা কালে প্রথম আমাদের ছিল সঙ্গীত শিল্পী নয়, শিল্পী মহলের যে পরিস্থিতি, সেইটা আমরা কি করে সরকারের কাছে, সরকারের কানে পৌঁছে দেব, যাতে তাদের এই সমস্যার কিছু সমাধান হোক, তারাও খেয়ে বাঁচুক। এবং আমরা যে মনে করি, আমরা যে ভাবি, আমাদের বাড়ির বাচ্চারা, আমাদের আগামী প্রজন্ম, তারাও সাংস্কৃতিক মনোবৃত্তি হবে, তাদের মনের মধ্যে, তাদের হৃদয়ে এই সংস্কৃতি বসে যাবে, ঢুকে যাবে, তারা ভালো একটা মানুষ তৈরি হবে। এই পেশাটাকে, এই সিস্টেমটাকে বাঁচানো যেতে পারে, এইটা একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা আমাদের এই মুহূর্তে কাজ। এবং আমাদের সেটা আজকে সেই বিষয়। তার সঙ্গে যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, এই করোনা কালে যখন মানুষের সহযোগিতা দরকার, মানুষের সহানুভূতি দরকার, সেই সময় মূল্য বৃদ্ধি হচ্ছে একদিকে, দ্বিতীয় দিকে প্রশ্ন করলে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা কিন্তু শুধু একে অপরকে দোষারোপণ করছে, সমাধান কিছু বেরোচ্ছে না। এটা কি করে বেরোবে? সেটা তো আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা দেখছি, যে এই যে মূল্যবৃদ্ধি যেটা হচ্ছে, মূল্যবৃদ্ধির উপরে যেটা নিয়ন্ত্রণ করবে যে সরকার, কেন্দ্রীয় সরকার, সেই নিয়ন্ত্রণটাই তো তুলে দিয়েছে। তাহলে মূল্যবৃদ্ধিটা রুখবে কে? এটা তো আমরা সবাই নিয়ন্ত্রণের ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। নিয়ন্ত্রণের ব্যাপারটা ভারতবর্ষের পার্লামেন্টে বাদল অধিবেশনের ভিতরে করলো। আমার কিন্তু প্রশ্ন সেই জায়গায় নয়। ইনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে করোনা 8 মাস হলো। আপনি দেখবেন ঠিক করোনার আগে পেট্রোলের দাম ছিল 82 টাকা, আজকে 84 টাকা। তার মানে এই যে একটা গভর্নমেন্ট ক্ষমতায় এলো, এটা সত্যি কথাই কোন সরকার 5 বছর থাকে, 10 বছর থাকে, 15 বছর থাকে। লেফট ফ্রন্ট পশ্চিমবাংলায় আনফর্চুনেটলি তারা 34 বছর ক্ষমতায় ছিল। আবার মমতা বন্দ্যোপাধ্যায় 9 বছর অতিক্রান্ত হয়েছে, 10 বছরের মাথায় তার ভোট হবে। আবার ডক্টর মনমোহন সিং এর সরকার কিন্তু 10 বছর ছিল। তারপরে যে স্লোগানটায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে যে महंगाई को हमको रोकना है, আমি ভারতবর্ষে ক্ষমতায় এলে 3 মাসের ভেতরে, 90 দিনের ভেতরে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে নিয়ে আসবো এবং পেট্রোজাত পণ্যের সমস্ত দামগুলোকে আমি সংকুচিত করবো, নিচে নামাবো। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মর্যাদাটাকে অটুট রেখে আমি দেশ চালাবো এবং এই সমস্ত ঘুরি ঘুরি প্রশ্ন এবং কালো টাকা উদ্ধার করব।
2 কোটি মানুষের চাকরি দেবো। না, এইটাই এবং মূল্যবৃদ্ধির কারণ। এগুলো কি এই মুহূর্তে আরে মূল্যবৃদ্ধির কারণ আমাদের ফার্স্ট করোনা কারণ শুনুন মার্চ মাসে মূল্যবৃদ্ধির ফার্স্ট কারণ হচ্ছে 2016 সালের নভেম্বর মাসে আমরা ঐতিহাসিক সিদ্ধান্তে ডিমানিটেশন করার পর আজ 5 বছরের মাথায় ভারতবর্ষের অর্থনীতিকে দিশা এমন জায়গায় চলে গেছে, আমাদের কথা আরো 5টা বছর চলবে। আমাদের কথা ফেব্রুয়ারি 2020-তে আলুর দাম ছিল 10 টাকা কিলো, আজকে কত? ফেব্রুয়ারি মাসে ভাগের আলুর দাম কম। বিষয়টা হচ্ছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা থাকে নিশ্চিতভাবে, কিন্তু বাজারে পটলের দাম, বাজারে পুঁই শাকের দাম, কলমি শাকের দাম, বাজারে মুসুর ডালের দাম, সর্ষের তেলের দাম, এটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের মধ্যে পড়ে না। রাজ্য সরকার এক্ষেত্রে আমি দেখেছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন, গলায় তিনি প্ল্যাকেট ঝুলিয়ে পুঁই শাকের দাম বাড়লো কেন, কলমি শাকের দাম বাড়লো কেন, বুদ্ধদেব ভট্টাচার্য জবাব দাও। আজকে তিনি রাষ্ট্রের মুখ্যমন্ত্রী, আজকে কেন এই জিনিসগুলোর দাম বাড়ছে, কেন মানুষ অভুক্ত থাকছে, কেন এভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, তার উত্তর কে দেবে? আজকে যখন প্রশাসনের দায়িত্বে বেরিয়েছেন, আজকে শুধু কেন্দ্রীয় সরকারের দিকে হাত তুলে নিজে মাবই বলবো না না না, হয় না। দিল্লিতে আলুর দাম 60 টাকা কিলো, পশ্চিমবঙ্গের আলু দিল্লিতে যায় না, পাঞ্জাবের আলু আসে, বিহারে আলু 50 টাকা কিলো, মহারাষ্ট্রে আলু 60 টাকা কিলো, টমেটো 150 টাকা কিলো, আলু পেঁয়াজ এবং আরে পেঁয়াজ বাদ দিয়ে পেঁয়াজ সবজি 100 টাকা কিলো সারা ভারত চলছে। এটা তেল সর্বভারতীয় কালেকশন, সর্বভারতীয় কালেকশন। আমি এখনো বলছি পশ্চিমবঙ্গে বেশি জন্মায় না, সর্বভারতীয় কালেকশন। আমরা দেখতে পাচ্ছি যে সেই মজুদদারি ভাঙতে হবে, যে মজুদ করে কালো টাকা রোজগার করার যে পরিকল্পনা হচ্ছে, প্রত্যেক জায়গায় প্রশাসন তার স্ব বাহিনী দিয়ে, স্ব ডিপার্টমেন্টকে দিয়ে এই মজুদদারদের গোডাউন ভেঙে সব মাল বার করে। সেটা আপনার মোদি ভেঙে দিলেন কালো টাকা, শুধু মোদি বললে হবে নাকি? আমার রাজ্য কি করছে? মোদি ভেঙে দিলেন কালো টাকা, উদ্ধার হয়েছে কত? আসল কথা তৃণমূল কংগ্রেসের যারা আছে না, তারা সত্যিটাকে না মানে শোনার ক্ষমতা তাদের নেই, কারণ তাদের বলতে হবে, বলবে। বিষয়টা হলো যে বাংলায় এমন একটা পরিস্থিতি চলছে না, যেখানে দেখা যাচ্ছে উনি বলছে দিল্লির আলুর দাম এত, মহারাষ্ট্রের আলুর দাম এত। আমি জানি না সঠিক তথ্য আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এই মুহূর্তে আমরা সবুজ চ্যাটার্জিকে আমরা এই মুহূর্তে বিদায় দিলাম কিছু বিশেষ কাজে। বিষয়টা হলো যে বাংলা মদের দাম 2 টাকা করে দিচ্ছে, আর আলুর দাম করে দিচ্ছে হলো না কে করছে ভাই? আপনি ভাই দাদা, আমরা এই রাজ্যে আলু চাষে কিন্তু দ্বিতীয় পুরো দেশে, সেখানে আমরা কি অন্য রাজ্যকে কি কম্পেয়ার করতে পারি? না আমরা সেটাকে আছে। অন্য কোনো রাজ্য থেকে আমরা আমি কম্পেয়ার একটা করতে কথা পারি? বলি, আমরা আজকে এখানে বসে আছি হচ্ছে নভেম্বর মাসের 7 তারিখ। অক্টোবর মাসে ঘুরে ফিরে প্রত্যেক বছর দুর্গা উৎসব হয়। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3টে মাস পশ্চিমবাংলা, আমি অন্য জায়গায় যাব না, এ আবার বিরক্ত হবে, অন্য জায়গায় আমি যাব না। এই 3টে মাস বেগুন বলুন, আলু বলুন, কপি বলুন, মূলা বলুন, পালং বলুন, সিম বলুন, সমস্ত প্রোডাক্টিভিটি, সিজনাল প্রোডাক্টিভিটি জিনিসগুলোর দাম এই সময়টা বাড়ে। এবার অস্বাভাবিক বেড়েছে, এবার অস্বাভাবিক। কারণ আমাকে তো বাজার, আমি তৃণমূল কংগ্রেস করলে কি হবে? আমি তো মাকে থাকি না, আর আমি চুরি করি না, শুধু আমাকে বাড়িতে আমার যে পেনশনের টাকা, সেই টাকা দিয়ে আমাকে কিনতে হচ্ছে, আমাকে চালও কিনতে হচ্ছে। আপনি চুরি কারা করে? তাহলে চুরি কথা বলছি, আমি চুরি করি না। আমি জানি, আমার নজরে নেই। নেতা তো আছে যারা এই যে ভাই যাদের নিয়ে ঘর করছো, যাদের নিয়ে ঘর করছো, সে কবে জেলে যাবে সে জন্য দিন গণো। আমি টাকা সাথে না, আমরা পদ্মফুলকে চিনি, আমরা নরেন্দ্র মোদীকে চিনি, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে চিনি। ওইসব বলে আমাদের লাভ নেই। আমরা যেটা সত্যি এই সময়টা সমস্ত জিনিসের দামটা বাড়ে, এবার একটু বেশি বেড়েছে। তার কারণ পেট্রোজাত পণ্য। এবার দেখুন, আমরা যে ম্যাটাডোরটা করে ইয়েতে পান্ডুয়া থেকে আলু আনতে যেতাম, আগে আনতে গেলে পরে 500 টাকা ভাড়া নিত। এখন ডিজেলের দাম এমনি বেড়েছে, তারপরে গাড়ি কম চলছে, আরো বেশি করে নিচ্ছে।
এই ট্যাক্সটা কিন্তু পাবলিকের উপর দিয়ে তুলছে। আমরা এই জায়গাটা কিন্তু পরিষ্কার বুঝি, শুধু রাজনীতি করবার জন্য চিৎকার করব, পক্ষে করব, বিপক্ষকে তুলোধনো করব, এই কালচারের সাথে আমি কখনো যুক্ত থাকি আচ্ছা, কৃষি বিলের সমর্থন না করে আপনারা বিরোধিতা কেন করলেন? ভাই একটু পড়াশোনা করে আসি। না না, কেন করলেন আমি ভাই, বলছি। আমি- আপনারা তো এত পড়াশোনা করেছেন, ভাই, আমার- কি মনে করছেন? আপনারা এত পড়াশোনা এক মিনিট। করেছেন, তাহলে কৃষি বিল- কালোবাজারি যে রুখা গেল সেটাকে আপনাদের যে নেতা নেতৃত্ব রয়েছে তারা এর মধ্যে যুক্ত আছে, পড়াশোনা করে আসতে হবে। তার মধ্যে Please, যুক্ত একটু আছে। পড়াশোনা করে আজকে আসতে হবে। আজকে কাটমানি কৃষি আপনাদের বিল- নেতারা বলছে, আমরা আসবো। আপনাদের দলের নেতৃত্ব বলছে, আমরা- বলছে, আমাদের পর্বে কৃষি বিল নিয়ে আসবো। কৃষি বিলটা নিয়ে আমরা তাহলে কাটমানি আপনাদের জন্য এই দাম বাড়ছে, মূল্য এই বৃদ্ধি মুহূর্তে আমরা কৃষি বিল নিয়ে জন্য। আমি এইভাবে আলোচনা কৃষি বিল এখন আসছি না, কৃষি বিলে আমরা আগামী পর্ব থাকবে। এখন কৃষি বিল নিয়ে কোনো আলোচনা এই মুহূর্তে হবে না। শুধু আপনাদের বক্তব্য যদি কৃষি বিল আসে, মানে কৃষি বিল নিয়ে যদি আলোচনা করতে হয় একটু পড়াশোনা করে আসি। আমরা আসবো। আমি আগামী ডক্টর এম এস স্বামীনাথনের নাম শুনেছেন? করেছেন তো? ভাই, আপনি ডক্টর এম এস স্বামীনাথনের নাম আমরা কৃষি শুনেছেন? বিলেও আসবো, কিন্তু আগামী পর্বে, এই পর্বে নয়। কৃষি বিলে আমাদের এখন কথা হলো যে বাংলায়, এই বাংলায় বসবাস করা মানুষ যারা এইভাবে মূল্য বৃদ্ধি থেকে সবাই রয়েছে, এবং অন্য স্টেটে তাদের স্টেটের রাজ্য সরকারের দায়িত্বে তারা কিভাবে কি নির্বাহ করবে, আমাদের বাংলা মানুষের চিন্তা ভাবনা না, আমি আমরা সেটা কিভাবে করবো? আমি যেটা বলতেছি, যখন মূল্যবৃদ্ধির কথাটা আসছে, মূল্যবৃদ্ধির কথাটা বারবারই কিন্তু পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির কথাটা আসছে, মানে যার উপরে বেশ করে এই বাজারের মূল্যবৃদ্ধিটা হয়। এখন কথা হচ্ছে যে পেট্রোলের মূল্য বাড়বে বা কমবে এটা নিয়ন্ত্রণ করে কে? কেন্দ্রীয় সরকার। আর সেখানে আরেকটা কথা হলো, যেটা আমরা সাধারণ মানুষ হিসাবে সবসময় দেখছি, যে ভারতবর্ষের বাইরে বা ভারতবর্ষের আশেপাশে নেবারিং কান্ট্রি যেগুলো আছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, মন্তব্য, সেখানে কিন্তু কোথাও পেট্রোলের দাম 46 টাকা, কোথাও 35 টাকা, কোথাও 40 টাকা, এবং তেলটা কিন্তু ব্যারেল হিসেবে, ব্যারেলের রেট আন্তর্জাতিক বাজারে তো একই থাকে। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে 82 বা 84 টাকা থাকবে কেন? এটাও তো আমাদের বোধগম্য হচ্ছে না। এবং এই পেট্রোল ডিজেল যার মাধ্যমে কমিউনিকেশন সিস্টেমটা চলে, সেখানে তো এর দাম বাড়লে পরে তো অন্যান্য কিছু সবকিছুর উপরে তার প্রভাবটা পড়তেই পারে। এটা আপনার প্রশ্ন। আমার খুব ভালো লাগে। পেট্রোল ডিজেলটা কিভাবে আপনারা কেন অনুমোদন আসলো না? আমার খুব ভালো যেখানে বলা ছিল 50 টাকার নিচে আসবে পেট্রোল, তার বিনিময়ে ডলারের দাম 1 টাকা বিনিময়ে $1 পাওয়া যেতে পারবে, সেই প্রতিশ্রুতি কোথায় গেল আপনাদের? আমার খুব ভালো লাগে দাদা একজন সমাজসেবক হিসাবে, মানে তৃণমূল কংগ্রেসের কত সুন্দর গুণগান করছে। তিনি এইটা বুঝতে পারছেন না, তিনি নেপাল, এটা আমার নেপাল, তৃণমূল দেখেন, এটা সাধারণ মানুষ সবার প্রশ্ন, যে তৃণমূল কংগ্রেস সমর্থক না বিরোধিতা, সেটা আমাদেরও শুনতে হয়, সেটা আমরা কখনো তৃণমূলের দালাল হয়ে যাই, আমরা কখনো বিজেপি দালাল হয়ে যাই। যে 50 টাকা তখনই হবে। আজকে প্রত্যেকটা রাজ্যের এক একটা ট্যাক্সের একটা আওতা রয়েছে, তারা সিদ্ধান্ত নিচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমাদের বাংলায় এখন বর্তমানে 30 টাকার কাছাকাছি ট্যাক্সের একটা ইসে রয়েছে। কি বলেছি? আপনি এটা আমাকে বলছেন না পড়াশোনা করার জন্য, এবার আপনি এটা পড়াশোনা করে নিয়েন। সেন্ট্রাল গভর্নমেন্ট কত নেয় পেট্রোলের? আপনি বলেন, আপনি বলেন, না না, আপনি বলেন না। আপনি সব জানেন। আমরা এত ডিটেলস তথ্যে যাবো না। 18 তার মানে এই মুহূর্তে বাংলা সরকার না চাইলে, এক মিনিট, এই মুহূর্তে বাংলা সরকার না চাইলে আপনার কথা অনুযায়ী পেট্রোলের দাম কমতে পারে না, এটাই তো আমরা আচ্ছা, আমরা যুক্তি ভেবে থাকে, বাংলার মানুষের কথা যদি ভেবে আমরা একটা যুক্তি আরে দেখবো। যদি ভেবেই থাকে, দিল্লিতে বাড়ছে কেন? আমরা একটা যুক্তিতে আসছি। দেখেন, এটা আমরা একটা মুম্বাই বাড়ছে কেন? আমরা একটা যুক্তিতে আসছি। পেট্রোলের যে বিষয়টা আচ্ছা, দাঁড়ান, আমি একটা যুক্তি সেটা বলছি। ইন্টারন্যাশনাল একটা অনুসরণ করে। না, একটা সেটা হচ্ছে বাংলায় 30 টাকা নেবে মাননীয় মুখ্যমন্ত্রী ট্যাক্স, আর তাহলে 30 টাকা ছেড়ে দিন না, আজকে তো 50 টাকা হয়ে যাবে। না না, 80 টাকা যদি হয়ে থাকে 30 টাকা ছেড়ে দিতে বলেন, তাহলে তো 50 টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আসছি, আমি একটু বলি, ভারতবর্ষে যে রিফাইন্ড তেলটা আসছে তার কস্টিংটা হচ্ছে 42 টাকা। সেন্ট্রাল এবং স্টেট, যে স্টেটে যাবে পেট্রোলটা সেন্ট্রাল গভর্নমেন্ট তার শেষটা নেবে, এবং যে রাজ্যে যাবে সেই রাজ্য নেবে। তুমি দেখবে বিহারে, ঝাড়খণ্ডের শেষ 1% কম, আমার এখানে 1% বেশি, আবার 2% বেশি হচ্ছে বিহারে। এটা যার যার রাজ্য, সেই রাজ্য তার মাইলেজ কষ্ট অনুযায়ী তারা tax লাগায়। আপনি পাহাড়ে গেছেন না? পাহাড়ে আমাদের পাহাড়ে আমাদের দার্জিলিং এ, হ্যাঁ, দার্জিলিং এ পেট্রোলের দাম আর আমাদের বাংলায় এই যে নিচে, ওটা তো উপরে, এটা নিচের পেট্রোলের দাম আর উপরের পেট্রোল দাম কি এক আছে? একই তো রাজ্য,
হ্যাঁ, তা তাই তো কি? নাকি? মানে কি হচ্ছে তাহলে ওখানে পেট্রোলের দাম বেশি, না ওখানে কম, ওখানে কম। কম কেন? এই এলাকায় অনেক না, না, কেন? ওখানে কেন কম হয় বলো তো? কেন? কেন? বুঝতে তো দিয়ে হিসাবটা কি? কেন? ওখানে সেন্টারে একটা সাবসিডি আছে। এক্সট্রা থাকে সেটা তাহলে সেন্টার যদি দিতে পারে, সব ইউনিয়নে একটা সাবসিডি থাকে। সেন্টার যদি দিতে পারে, তাহলে আমরা আমরা একটা যুক্তিতে আসবো, একটা বিশেষ আমরা একটু যদি ক্যালকুলেশন করে দেখি। আমরা বলছি যে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছিল বিজেপি গভর্নমেন্ট মানে এনডিএ সরকারের মধ্যে, তার জন্য কিন্তু মূল্য বৃদ্ধিটা বেশি। 2014 সাল আমরা যদি দেখি তখন কত ছিল পেট্রোলের দাম, ডিজেলের দাম? 72 টাকা হচ্ছে পেট্রোল, আর ডিজেল ডিজেল ছিল বোধ হয় 48 কি 50 এর উপর। না, 73 টাকা, খুব বেশি ছিল 55 টাকা, খুব বড় হলে 55 টাকা। 55 থেকে 60 মানে 10 নরেন্দ্র মোদীকে 12 যখন 55 টাকা সরকার ছিল। 73 টাকা ছিল। আচ্ছা, আজকে কত বেড়েছে? আজকে পেট্রোলের দাম কত? 2020 84 টাকা। কত পার্সেন্ট হাইক দেখলাম আমরা? এখন ব্যারেল কিন্তু হচ্ছে $148 পার ব্যারেল। 20% আমরা দেখেছি হাইক হয়েছে, 20% দাম বেড়েছে। ব্যারেলটা কমেছে, ওখানে দেখতে কমুক না, আমরা কিনছি, আমরা যেই দামে আমাদের যেই দামে কিনতে হচ্ছে ডিজেল পেট্রোল, আমরা দেখি 20% হাইক হয়েছে এই মুহূর্তে, এই 9 বছরে, কোথায়? 6-7 বছরে। এই 6 বছরে যদি না, 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 না। 20% আমরা যদি 20% অ্যানালাইসিসটা কোনো জায়গায় যাচ্ছে। 2014 আগে প্রথম যখন নরেন্দ্র মোদী ক্ষমতা এলো তার আগে 71 টাকা হচ্ছে পেট্রোল, 55 টাকা ডিজেল। ভুল হচ্ছে ম্যাডাম, 73 টাকা পেট্রোল। যাই হোক, আমি 72 টাকা ধরে নিচ্ছি, আমাদের টাকা 20% আরে বাপ, মোর অর লেস 20% দাম বেড়েছে। যেটা ভুল করছি 148 পার ইন্ডিয়ায় কত দাম ছিল দেখছি, ওপেকে কত ওপেকে না। ওপেকে কত আর আছে এখন সেটা আপনাদের দেখতে হবে। পার ব্যারেল। তাহলে ওখানে 3 গুণ বেশি দিয়ে কিনে 73 টাকা, এখন 3 গুণ কম 84 টাকা। না, আপনি পেট্রোল ডিজেলের কথা বলছেন, আমরা যদি বলি যে মূল্য বৃদ্ধিটা, তার মানে বলতে চাইছেন স্পষ্টই যে যতক্ষণ পেট্রোল ডিজেলের দাম কমবে না এই মুহূর্তে মূল্য বৃদ্ধি করার কোনো প্রশ্ন নেই, কোনো জায়গা নেই। গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্টের পলিসি অনুযায়ী সেন্ট্রাল তাহলে গভর্নমেন্টের কি পলিসি করে না মানুষকে কিভাবে সস্তায় খাওয়া? সেন্ট্রাল গভর্নমেন্টে এই যে করোনা আবহাওয়ার ভিতরে আমরা দেখলাম যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রায় মোর দেন 20 লক্ষ ছেলে মেয়ে তারা চাকরিতে বসে গেল, এবং সেখানে তাদের যে করোনাকে রুখনায়, করোনাকে কিভাবে রুখতে, করোনাকে রুখতে গেলে তার সাধত্বক একটা ভূমিকা থাকবে। একটা ভারতবর্ষের সরকার সে এখনো পর্যন্ত রিসার্চটাকে অ্যানাউন্স করতে পারলো না যে করোনার ভ্যাকসিনটা কিভাবে আসবে, কারা আসবে, কোথায় এক সিরাম সে তারা বলছে যে আমরা চেষ্টা করছি যে জানুয়ারির ভিতরে করোনার ভ্যাকসিনটাকে ভারতবর্ষের ভিতরে নিয়ে আসা যায়। গভর্নমেন্ট, এটা পশ্চিমবঙ্গ সরকার ব্যাপার না, সেন্ট্রাল গভর্নমেন্টের তার যা পাওয়ার, তার যা মানি সোর্স অফ ইনকাম, তার যা টাকা 130। আমি পলিটিক্যাল কোনো আলোচনা যাব না, বিহারে কি বলেছে, ওখানে কি বলেছে। আমরা 130 কোটি মানুষের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের ভারতবর্ষ। আমাদের এই জায়গাটায় দেখতে হবে, এই যুদ্ধে জয় করতে গেলে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা লড়তে হবে। কারণ একটা মানুষ যখন মারা যাবে, তৃণমূল কংগ্রেস সেখানে গিয়ে সমব্যাপী হবে, বিজেপি গিয়ে সমব্যাপী হবে। আমরা কেউ হয়তো রাজনীতি করতে যাচ্ছি, কিন্তু মানুষ দেখবে এই তৃণমূল এসছে, বিজেপি এসছে। এই জায়গাটাকে রেখে আমাদের একটা জিনিস করা উচিত এবং সমাপ্ত করা উচিত আজকের এই ডিবেট। কারণ আমরা চাই যে করোনা পৃথিবী থেকে মুক্ত হোক, মানুষ সুস্থ স্বাভাবিক হোক, মানুষের এই যে শিল্পী ভাই, আমার ছোট ভাই, তার বেদনা আমরা কিন্তু বুঝতে পারছি, এবং একজন ভিক্ষুক তার বেদনা বুঝতে পারছি, হকারদের বেদনা বুঝতে পারছি, ড্রাইভারের, কন্ট্রাক্টর, তাদের প্রত্যেকের বেদনা বুঝতে পারছি। একটা সরকার কি করতে পারবে? একটা সরকার তার যে ইনফ্রাস্ট্রাকচার, তার যে ইকোনমিক্যাল সোর্স, সেই সোর্স দিয়ে হয়তো কিছু পুজো কমিটিকে আমরা টাকা দিয়েছি যাতে পুজোটা বন্ধ না হয়ে যায়। আমরা পুরোহিতদের টাকা দিয়েছি তারা যাতে নাকে না মরে। এবং বাউল শিল্পীদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকার
ও বললো বাউল শিল্পীদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তারা একটা যারা একেবারে অনাথ হয়ে গেছে, পারে না, গান গাইতে পারে না না। দাদা আমি একটু ইন্টারাপ্ট, শুধু বাউল শিল্পী না, সমস্ত লোকগীতি শিল্পীদের একটা মানলেই কথা দেওয়া হয়। তাদের দেওয়া, তারা পারছে না, গান গাইতে আর পারছে না। দেখুন, এ যেমন গান গাইতে পারে, হ্যাঁ, তো সেইটাকে আমি একটু বলে শেষ করি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমার তো 10 কোটি মানুষকে সবকিছু আমি দিতে পারবো না, সবকিছু আমি দিতে পারবো না, কিন্তু যতটা পারবো তাতে করে একটা অঞ্চলে এর বাড়িতে সেই টাকার সাহায্যটা এলো। আমরা 5 জন পাশে আছি, আমরা কিন্তু কেউ পাইনি, এ পেয়েছে। সুতরাং এটাই আমাদের স্বার্থ, এ পেয়েছে, এ সজীব থাক। এই জায়গাটা আমাদের ভাবনার বিষয়। সব কিছুতে রাজনীতি টেনে এনে আমরা বাংলায় আমরা 34 বছর সিপিএমের শাসনটা দেখেছি। আজকে ও চলে গেছে, এই আলোচনা আমার এখানে করার সাজে না। ও আমার ক্লাসমেট, কলেজে একসাথে পড়াশোনা করেছি, ও সিপিএম আন্দোলন করতাম, আমরা কংগ্রেস করতাম, কিন্তু আমরা তখনও অত্যাচারিত হয়েছি, ভয়ঙ্করভাবে মারধর খেয়েছি, আমরা সবকিছু করেছি, আমাদের আন্দোলন করার ক্ষমতা তখন ছিল না। এটা তখন আপনার বিরোধী দল ছিল। না, আচ্ছা আমরা বিরোধী দল। আপনার এটা আমাদের একটা অঙ্গ। আচ্ছা রাজীব বাবু, এক মিনিট। তখন আপনার বিরোধী দলে ছিলেন, বিরোধী দল ছিল। তখন আপনাদের আক্রান্ত হতে হতো। হ্যাঁ, তখন আপনার আক্রান্ত হচ্ছিল। আক্রান্ত মানে রাইট রেঞ্জার 3-4 বার আমাকে ফেলে পিটিয়ে মেরে আলামানা করে ছেড়ে দিয়েছিল। আজকের তুলনায় আজকে তো আমরা অঞ্চলে কোনো মান নেই। আমি তৃণমূল কংগ্রেস করি, তার জন্য আমার 65 বছর বয়সে, তুমি নিজে জানো, নির্বাচনের পরের দিন কালকে একটা ঘটনা হয়েছে, আমাকে ভাই বলতে দাও, আসছি না। আমাকে বলতে, তোমারটা বলবে। আসছি না। 24 তারিখে রাত্রেবেলা আমার 65 বছর বয়স, আমার অপরাধ, আমার 1-2-3-এ 1156 ভোটে 3টে বুথে 3টে ওয়ার্ডে আমরা জিতেছি। ফেলে পেরিয়েছে 80 জন মানুষ, ফেলে আমাকে বিজেপির লোকেরা, এই রাজনীতি বন্ধ করতে হবে। বিজেপির লোকেরা এই যারা পিটিয়েছে, বিজেপি তারা আগে তৃণমূল কংগ্রেস করতো। আমি আমার বিজেপি বাড়িতে- যদি কোনো নেতার নাম আপনি বলে দিতে পারেন যে বিজেপি করেছে, আমি রাজনীতি ছেড়ে দেবো আজকে এই প্ল্যাটফর্ম আরে ভাই, এই মঞ্চ থেকে। আপনাদের তৃণমূলের কর্মীরা, আপনাদের তুমি জেনে নাও, জেনে নাও, আমি বলছি তুমি জেনে নাও। একটা নাম বলুন। রাজনীতি দাদা অভিষেক ব্যানার্জি ছাড়তে পারেননি, আপনিও পারবেন না, এইসব কথা আমরা না, জানি না, না। আমি বলছি আরে ভাই, রাজা হচ্ছে, শোনো, রাজা দত্তের নেতৃত্বে 80 জন মানুষ ফেলে পিটিয়েছে বিজেপি। আপনাদের তো তৃণমূল ছিল, এখন আরে ভাই, এই কথা অর্জুনকে ছিল তাহলে। অর্জুনকে, অর্জুনকে নাকি? একসাথে অর্জুনকে, তাহলে অর্জুনকে, বলছেন তো। অর্জুনকে, তুমি আমার তো বলো, আমাদের বিধায়ক সুপ্রভাত। আচ্ছা, আমরা এই প্রসঙ্গ- না, রাজনীতির আলোচনা এই বন্ধ প্রসঙ্গ করতে না, হবে। রাজনীতির আলোচনাটা বন্ধ করতে হবে। একদম প্রসঙ্গে যাবেন না, আমরা বন্ধ করি প্রসঙ্গটা। আচ্ছা, আমি- আমাদের আমি একটু কথা বলছি। আমরা প্রতিক্রিয়া শুনলাম দীপন দত্ত, তিনি কিন্তু খুব স্বাভাবিকভাবেই বর্তমান যে পরিস্থিতিতে মানুষের যেভাবে একটি সমস্যা দৃষ্টিকোণ থেকে তিনি নিজের তরফ থেকে বললেন, দলের হয়ে তিনি নিজের দৃষ্টিকোণ থেকে বললেন যে প্রত্যেকে সম্মিলিতভাবে সবাইকে হয়তো সাহায্য করা যেতে পারবে না, তথাপি তার মধ্যে যত বেশি থেকে বেশি মানুষকে করা যেতে পারে, এবং এখানে রাজনীতি থেকে উঠে এসে সবাইকে একটা নীতি বানিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, যাতে যত বেশি থেকে বেশি মানুষ সাহায্যটা পায়। আপনাদের কি প্রতিক্রিয়া থাকে? আমি দীপনদার সম্মিলিত প্রতিক্রিয়া চাই এখানে আমার। আমি দীপনদার এই কথায় একমত, কারণ আমাদের লড়াইটা হোক না উন্নয়নের লড়াই, কে কত মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষ তাকে দেখে মানুষ ভোট দেবে। কিন্তু এখন বর্তমানে যা পরিস্থিতি হয়েছে, এই যে দীপনদা বললো, আমার খুব খারাপ লাগলো যে বিজেপির লোকরা মেরেছে, হয়তো হতে পারে, কিন্তু আমি এরকম হয়ে থাকে এটা তো দুঃখজনক। কারণ আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, এরা বলে দুঃখজনক। বিজেপি যারা দীর্ঘদিনের নেতৃত্ব কার্যকর্তা, তারা কখনো কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতৃত্বকে অসম্মান করবে না এবং মারধরের এটা আমি প্রতিশ্রুতি বিশ্বাস দিচ্ছি। করে না। আগামী দিন আর আমি আপনারা এটা মানবেন। জানে, ঠিক আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কাঁচাপাড়ার যত তৃণমূল কংগ্রেসের যত নেতৃত্ব বাড়ি হামলা হয়েছে, তাদের রাগ তৃণমূল থেকে এসছে, বিজেপিকে কলঙ্কিত করার জন্য তারা কি করেছে, গিয়ে বাড়িতে অ্যাটাক করেছে, তাদের নিজস্ব ব্যক্তিগত রাগটা। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমরা যেরকম 23-এর পরে ভারতীয় জনতা পার্টির যারা সক্রিয় কর্মী ছিল, তারা কিন্তু আপনাদের পাশে ছিল, এবং আপনাদের আবারও বলে দিয়ে যাচ্ছি, উন্নয়নের লড়াইতে আপনারা পাশে থাকুন, মানুষের সেবা করুন, আমরাও সেবা করি। পাশে আমরা আছি, বিজেপির পুরনো কর্মী আমার অঞ্চলে বহু আছে, তো তাদের পাশে আমিও আছি। সর্বত্র থাকা উচিত, আমার বাড়িতে মানসিকতা থাকা উচিত। খুব সুন্দর একটি আমরা রাজীব বাবু, এই মুহূর্তে আমরা খুব সুন্দর একটি বাধ্যবাধকতা দেখতে পাচ্ছি, যেখানে দুই
প্রধান বিরোধী রাজনৈতিক দল এক দ্বিতীয়কে সম্মান জানিয়ে তাদের প্রতি নিজের আগামী দিন তাদের ভরসা জোগানোর চেষ্টা করছেন যে তারা রাজনৈতিক ভাবে এক দ্বিতীয়কে সম্মানের চোখে দেখবে না। কি বলবেন দাদা? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পেট্রোলের দাম নিয়ে কথা বলতে গেলে আমার হীরা ভাই একটা একটুখানি বলে দিলে একটা জানা উচিত তার যে বলছেন যে দার্জিলিং এ কেন কম। আমি এটা কম আগে এটা ক্লারিফাই ভালো হয় যে উত্তর-পূর্ব ভারতের যে স্টেটগুলো আছে সবগুলোতে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা সাবসিডি দেওয়া হয় এবং তার জন্য এটা কম হয়, এটা তো সবার জানা উচিত। আমি বলছি কি একটা অনুরোধ, জানে না, এটা জানা হয়তো ওরা জানা এটা কেন্দ্রীয় সরকারই সেই সুবিধাটা দিয়েছে, রাজ্য সরকারের দিয়েছে সুবিধা। আপনারা আগের প্রশ্নে যাবো না, আজকে আমি এই প্রশ্ন আচ্ছা, তাহলে শিল্পীদের কাছে কারা আছে? আচ্ছা, আমি একটা শিল্পীদের কাছে কারা আছে? পাঁচটা। না না, আপনি একটা কথা বলছেন। হ্যাঁ, এবার হলো আপনারা চলে যাবো, আমি সবাই আছে, আমরা এবার চলে যাবো একদম সরাসরি জয় মুখার্জিদের কাছে। আমরা সবাই আছি। যেহেতু তাদের থেকে আচ্ছা, আমার একটু কিছু বলার আছে, আমার কথাটা পুরো শেষ হতে দিল না। খুব সংক্ষেপে শেষ হয়ে যাচ্ছে। দেখেন, এক সময় আমাদের যারা আমরা চিনি যাকে ভূমিপুত্র, হ্যাঁ, তো মাননীয় আমাদের বিধায়ক শুভ্রাংশু রায়, এক সময় তিনি অন্য দলে ছিল, এখন আমাদের ভারতীয় জনতা পার্টিতে এসেছে, আমরা তাকে স্বাগত জানিয়েছি। কিন্তু উনি বীজপুর বিধায়ক হিসাবে কোনো পলিটিক্যাল রং না দেখে সাধারণ মানুষের জন্য যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের কর্মীদের উদ্দেশ্যে যতটা সহযোগিতা করার তিনি আমাদের আহ্বান জানিয়েছিল যে তোমরা সবাই কিছু না কিছু মানুষের পাশে গিয়ে দাঁড়াও। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, এখান থেকে বেরিয়ে গিয়ে আমি বিধায়ক সাহেব আরো অনেক দূরে দূরে চাকদার কিছু ব্যক্তি এসেছিল আমার চেনা জানা, তাদের তিনি সহযোগিতা করেছেন। আমি দাদাদের এই টিমটা যেটা রয়েছে, দাদারা বলছে, আমি যদি দাদারা কিছু মনে না করে আমি এখানেই আজকে বলছি যে আমি আজকে আমার বিধায়ক সাহেবের সাথে কথা বলবো এবং আপনাদের পাশে থাকার জন্য দলীয়ভাবে আমি দরকার পড়লে রাজ্য স্তরে আমার দিদিদার সাথেও কথা বলবো, কথা বলে আপনাদের পাশে আমরা সর্বদা থাকবো, এইটা আমরা কথা দিয়ে যাচ্ছি। হয়তো আমরা 2-1 দিনের মধ্যে আপনার কাছে যাচ্ছি। আমি এইটাও আশা রাখি এই পশ্চিমবাংলার সরকারে যারা রয়েছে তারাও যেন সঙ্গীত শিল্পীদের পাশে থাকে এবং কেন্দ্র সরকারের হিসাবে আমরা যারা রয়েছি তারাও যেন সবার পাশে থাকে। মানুষের পাশে পরিষেবার লড়াই যেন আমাদের মধ্যে জারি থাকে, এই খুন খারাপা এগুলো থেকে দূরে সরে গিয়ে, কারণ যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের হত্যা করা হচ্ছে এটা খুব নিন্দনীয়। এই পরিবেশকে বাংলায় কখনো মানুষ দেখতে চায়নি আর আগামী দিনে হওয়াও উচিত না। তাই অবশ্যই আমরাও সব প্রকাশ করবো হত্যা রাজনীতি এবং রাজনীতি কোনোভাবে রাজনীতিতে প্রাণ হানি আমরা কোনোদিন আগ্রহ দেখেছি। আরেকবার একটা ডিবেট ডাকা হোক, ও একটু পড়ে আসবে। আমি তো এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 34 আমার কিছু ধ্যান ধারণা আছে, আসুক, ভালো সাবজেক্ট আলোচনা করুক, ওর কাছ থেকে আমি শিখবো, আমার কাছ থেকে ও শিখবে। এটা কিন্তু কিছু আমার যেরকম দাদা বলছিলেন, এই দাদাও বলছিলেন, আপনিও বলছিলেন, বিষয়টা হচ্ছে যে শিল্পীরা কোনো মানে এটা আমি আপনাদের হাত জোর করে বলছি, এটা তো বাস্তব কথা, শিল্পীরা কোনো রাজনীতি করে না। যারা প্রকৃত শিল্পী, আপনার মঞ্চেও আমাকে গাইতে হবে, আপনার মঞ্চেও না, এটা একটা কথাই জাতি হয় না, শিল্পীদের কোনো ধর্ম হয় না। তো আমরা একটা জিনিস চাই, আমাদের কোনো সাহায্যের দরকার নেই, আমাদের কাজটুকু খুলে দিন। আপনি আমাদের 1000 টাকা 2000 টাকা দিয়ে কি আমার সংসার আমি চালাতে পারবো? কিন্তু আমি কিন্তু রাস্তায় গিয়ে মাছ বিক্রি করতে পারবো না একটা শিল্পীর পক্ষে, সেটা কিন্তু সম্ভব নয়। আমি বলছি, আমি কোনো রকম কোনো আন্দোলন, কোনো রকম কোনো রাজনৈতিক কথার মধ্যে যেতে চাইছি না। আমি শিল্পী, আমি এর বাইরে কিছু জানি না। আপনি আমার বাড়িতে যান, সকালবেলা উঠে রেয়াজ করি, রাত্রিবেলা গানে গিয়ে ঘুমোতে যাই, এটা আমার কাজ। তো সেখানে দাঁড়িয়ে আমি একজন শিল্পী এবং শিল্পের সাথে যুক্ত যারা রয়েছে প্রত্যেকের জন্য আপনারা ভাবুন যে এই যে প্রশাসন আমাদের দিকে তাকাচ্ছে না, আজকে বিজেপি, তৃণমূল, সিপিএম এবং আরো যারা রয়েছে, তারা যদি প্রত্যেকে প্রশাসনের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে যে এদেরও তো চলতে হবে। আজকে আমার পিছনে আমার 5টা লোক রয়েছে, আমার বাবা মা, বউ বাচ্চা থেকে শুরু করে তারাও তো রয়েছে, তাদের জন্য তো আমাদের চলতে হবে। তো সেই জিনিস জায়গাটা ভাবতে হবে। আজকের পাশে দাঁড়াবেন অবশ্যই, আমরা চাই যে শুধু আপনি কেন, প্রত্যেকটা রাজনৈতিক দল, সমস্ত দ্বন্দ্ব এই সমস্ত মাথা থেকে বার করে শিল্পীদের পাশে দাঁড়ান। আজকের কল্যাণীতে আমাদের একটা শিল্পী সংসদ তৈরি, কল্যাণী মহকুমা শিল্পী সংসদ, তার 10 জন কনভেনারের মধ্যে আমি একজন। কেন হয়েছে এটা? এটা কি হওয়া দরকার ছিল?
আজকে লকডাউনে ছোট ছোট করে প্রত্যেকটা এরিয়াতে এই বিএসপিজি থেকে শুরু করে কল্যাণী মহকুমা, শিল্পী সংসদ, রানাঘাটে আছে, এরকম ছোট ছোট জায়গায় অনেক শিল্পী সংসদ তৈরি হয়েছে। কেন? শিল্পীদের পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে তারা চাঁদা তুলে কালেকশন করে শিল্পীদের সাহায্য করার চেষ্টা করছে। কোথায় তখন এক মিনিট আমি শেষ করি, তখন তো কেউ এসে পাশে দাঁড়ায়নি। আজকে যদি সত্যি রাজ্য সরকার বা সেন্ট্রাল যদি এই ব্যাপারটা নিয়ে ভাবতো, তাহলে কি এই পরিস্থিতি আসতো? এটা আমি কিন্তু কোনো রকম কোনো আর্গুমেন্টসে যাচ্ছি না। আজকে 50,000 করে ক্লাবগুলোকে দেওয়া হয়েছে পুজো করার জন্য। 50,000 না পেলে কি তারা দুর্গাপুজো করতে পারতো না? এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু সেই 50,000 টাকাটা কমিয়ে যদি প্রত্যেকটা শিল্পীকে সেই সময় 5,000 বা 10,000 করে প্রত্যেকটা শিল্পীর ঘরে দেওয়া হতো, তাহলে তারা তো পুজোর সময় বাঁচতে পারতো, তার বাচ্চাকে একটা জামা কিনে দিতে পারতো। এটা মানবিকতার দিক থেকে ভাবুন, এখানে কোনো রাজনীতির ব্যাপার নয়। আমি কোনো রাজনীতির কথাতে যেতে চাইছি না। আপনারা শিল্পীদের কাজ করতে দিন, আমাদের সাহায্যের দরকার নেই। 2,000 টাকা সাহায্য দিয়ে কতদিন করবেন? 2 মাস? এই তো চালু হয়ে গেল, ট্রেন চালু হয়ে গেল মানে সবকিছু ওপেন হয়ে যাবে। আর 2021 পড়বে, মোটামুটি সব চালু হয়ে যাবে। তো 2 মাসের গল্প দেখিয়ে তো লাভ নেই। আজকে তো 8 মাস আমরা না খেয়ে রয়েছি। আজকে যে ছেলেটা ইনস্ট্রুমেন্ট বিক্রি করেছে, যে ছেলেটা সাউন্ড বিক্রি করেছে, যে ছেলেটা আত্মহত্যা করেছে, তাদের কথা ভাবুন তো, তার পরিবারের কথা। এই জায়গাগুলো আপনাদের আপনারা প্রত্যেকে আমাদের শিল্পীদের পাশে দাঁড়ান। কে কি রাজনীতি করে আমার দেখার দরকার নেই। অনেক ধন্যবাদ। আমি শুধু এটুকুই বলতে জয় মুখার্জি, অনেক ধন্যবাদ। আমরা আজ সমগ্র আলোচনা করে কিছুটা বিষয়ের উপরে কোন একটি জায়গা আমাদের পৌঁছাতে হয়েছে। অবশ্যই এটাই শেষ নয়, আগামী দিন লড়াই অনেক বড় জায়গা রয়েছে, লড়াই করার অনেক সুযোগ রয়েছে এবং লড়তে হবে। এই লড়াইকে সবাইকে প্রস্তুত থাকতে হবে। বর্তমানে করোনার যে বিধি নিষেধ, আশা করি আমরা এই মুহূর্তে কিন্তু করোনা শেষ হয়ে যায়নি, এখনো আমাদের মাঝে রয়েছে। অবশ্যই সুস্থতার হার বাড়ছে, সংক্রমণ বাড়ছে, কিন্তু সুস্থতার হারও বেড়ে যাচ্ছে। সেভাবে সংক্রমণ রুখতে সবার আগে এগিয়ে আসতে হবে আমাদের নতুন সাধারণ মানুষকে। আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য দপ্তর এবং সরকারি যে বিধি নিষেধ দেওয়া হচ্ছে, অবশ্যই আমাদেরকে সেটা মানতে হবে। ট্রেন চালু হচ্ছে, মানুষের প্রয়োজনীয়তাকে মেনে রাজ্য এবং কেন্দ্র সরকার উভয় তারা প্রচেষ্টা করে সাধারণ মানুষের স্বার্থে কিন্তু কিছুদিন আগে বাস চালিয়েছিলেন, বাস এই মুহূর্তে চলছে এবং অবশ্যই ট্রেন শুরু হয়ে যাচ্ছে আগামী বুধবার থেকে। কিন্তু তার মধ্যে থাকছে কিছু প্রশ্ন, যে যেই ট্রেনটি চালানো হচ্ছে আমাদের জীবন আরো আরো সহজ করে দেওয়ার জন্য, কোথাও আমরা আরো কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে যাবে না তো? এই জায়গা থেকে সবার আগে সাধারণ মানুষ যারা ওই ট্রেনে যাত্রা করবেন, সেই ট্রেন যাত্রীদেরকেই কিন্তু সবার আগে এগিয়ে আসতে হবে এবং সঠিকভাবে সঠিক নিয়ম বিধি নিষেধ মেনে নিজের প্রাণ এবং অপরের প্রাণ, প্রত্যেকের প্রাণ রক্ষার জন্য কিন্তু সেই সাবধানতা মেনটেন তাদের করতে হবে। শিল্পী সমাজের যে প্রশ্ন, শিল্পী সমাজের যে সমস্যা, তারা কিন্তু হাত পাততে চাইছেন না। তারা শুধু নিজের হাতের যে কলা কুশলী, সেই কলা কুশলী তারা নিজের মানুষের কাছে রেখে নিজের উপার্জনের জায়গাটাকে আরেকবার সুরক্ষিত করে দিতে চাইছেন। এবং সেই জন্য সেই নিরিখে আজকে আমাদের এই আলোচনা সভা। আশা করি সরকারের কাছে আমাদের এই বার্তা পৌঁছাবে এবং আমাদের মধ্যে উপস্থিত প্রত্যেক অতিথিরা আমাদের সঙ্গে সহমত প্রকাশ করবেন এবং সরকারের কাছে নিবেদন করবেন যে শিল্পী ভাইদের জন্য এবং সাধারণ মানুষের জন্য যে কিছু কাজ বাকি রয়ে গেছে, যথারীতি সম্ভব তাদের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হোক, তাদেরকে সাধারণভাবে সহজভাবে জীবনযাপন করার সুযোগ করে দেওয়া হোক। এই মুহূর্তে আমরা সমস্ত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি এবং ভালো থাকবেন। আগামী অন্যান্য খবরের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, দেখতে থাকবেন 24 ঘন্টা লাইভ। নমস্কার। থ্যাংক ইউ।